চলে যাচ্ছি প্রথম ঘটনায়। আমি সৌরভ, লিখছি নারায়ণগঞ্জ থেকে। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব, এটা আমার নানার সাথে ঘটে। সালটা ২০০৪। তখন আমার মা, বাবা, নানা, নানি সবাই একসাথে একই গ্রামে থাকতেন। আমার নানা শহরে হাসপাতালে চাকরি ছাড়ার পর গ্রামে জীবিকার অন্বেষণে আসেন। যেহেতু তখন হাওর বিলের সংখ্যা বেশি ছিল, সেহেতু নানা মাছ ধরার পেশাকে বেছে নেন। প্রতিদিন তিনি মাছ ধরে তার বাজারে বিক্রি করতেন। এভাবে দিন যাচ্ছিল। সেই দিনটি ছিল শনিবার। গ্রামে সেদিন হাট বসেছিল। আবার নানা সেদিন নাকি অনেক মাছ ধরেছিলেন, যার কারণে তার আসতে অনেক দেরি হয়। বিক্রির শেষে তিনি সময় দেখলেন রাত ৯টার মতো বাজে। গ্রামে এমনিতেই রাত ৯টা মানে অনেক কিছু, তার সঙ্গে আবার শীতকাল। নানা এবার কিছুটা মাছ সঙ্গে নিয়ে বাড়ির দিকে রওনা হন। আমাদের বাড়ি থেকে বাজারে যেতে প্রায় ২০ মিনিট সময় লাগে। পথিমধ্যে একটা বড়ই গাছ আর পুরনো বাড়ি, যেটা কিনা ২০-২৫ বছর আগের। নানা মাছ সঙ্গে নিয়ে হাঁটছেন, চাঁদের আলোয় সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। নানা যখন পুরনো বাড়িটার সামনে আসলেন, তিনি স্পষ্ট দেখতে পেলেন একটা কালো ছায়া মূর্তি যেন তার সামনে দিয়ে ওই বাড়িটাতে ঢুকে পড়ল। তিনি খুব সাহসী ছিলেন এবং তিনি বুঝতে পারলেন যে কিছু একটা হতে যাচ্ছে, অর্থাৎ তার সাথে খারাপ কিছু একটা হতে যাচ্ছে। তাই তিনি দোয়া কালাম পড়তে শুরু করলেন। এরপরে সেই অশরীরীটা নানাকে শুধু পেছন থেকে ডাকছিল আর বলছিল, মাছ না দিয়ে কোথায় যাচ্ছিস? তাড়াতাড়ি মাছ দিয়ে যা, নইলে তোর ভালো হবে না। নানা এসবে পাত্তা না দিয়ে সেই অশরীরীটাকে বলে যে, কি করবি তুই? সাহস থাকলে সামনে আয়। নানা কিছু ধোয়া পরে রেখেছিল যাতে অশরীরীটার সামনে আসলে তার উপরে ফু দেয়া যায়। নানা ভালো করে বুঝছিলেন যে তার সঙ্গে মাছ থাকায় এরকমটা হচ্ছে। নানা অনেকক্ষণ পরে বাড়িতে আসেন। নানা যখন বাড়িতে আসলেন তখন রাত ৯:৩০ মতো বাজে। মোটামুটি আধা ঘন্টার মতো সময় লেগেছিল। নানা বাড়িতে এসে রান্নাঘরে মাছ রেখে দেন। অর্থাৎ তিনি যখন আসছিলেন ২০ মিনিটের পথ, আধা ঘন্টা লাগলো। কারণ মাঝখানে তার মনে হয়েছে কোনো অশরীরী তাকে বাধা দিয়েছে বা তার সাথে মাছ থাকার কারণে সেটা সেই মাছটা চেয়েছে। নানা মনে করেন কিছুই আর হয়তো ঘটবে না। তারা ওই মাছ খেয়েও ফেলেন। মাছ খাওয়ার কয়েকদিনের মধ্যে নানির ভেতরে একটা অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়। যেমন বাড়ির সবার সঙ্গে খারাপ আচরণ করা, একাকী বসে থাকা এবং মাছ খেতে চাওয়া। একদিন নানা মাছ আনলে নানি সেই কাঁচা মাছকে খেয়ে ফেললেন। নানা এই দৃশ্য দেখে অবাক, কারণ একজন মানুষের পক্ষে জ্যান্ত একটা কাঁচা মাছ খাওয়া অসম্ভব। নানির এসব কর্মকাণ্ড দেখে নানা হুজুরের পরামর্শ নেন। হুজুর তাই আমাদের বাড়িতে আসলেন নানিকে দেখার জন্য। পরে হুজুর নানির ভেতরে থাকা জিনটাকে ডাকলেন, উপস্থিত করলেন এবং বললেন, তোর কি হয়েছে? ওনার গায়ে ভর করেছিস কেন? জিনটা সব শুনে বলে যে আমাকে মাছ না দিয়ে সেই মাছ তারা খেয়ে ফেলেছে, আমার তো ভাগ আছে। হুজুর বলে যে, এখন কি করলে তুই যাবি? জিনটা বলল, থাক, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি ওনাকে, মানে আমার নানা, না মেরে শান্তি হব না। এই বলে জিনটা আমার নানির শরীর থেকে চলে যায় এবং সাথে সাথে নানি অজ্ঞান হয়ে যায়। নানির জ্ঞান আসার পর তিনি আমাদেরকে বলেন যে যখন নানা মাছ নিয়ে রান্নাঘরে রাখলেন, তখন তিনি মাছ কাটার উদ্দেশ্যে রান্নাঘরে যান। কেউ একজন জানালার বাহির থেকে তাকে নাকি বলছিল যে সময় থাকতে মাছগুলো এখনো দিয়ে দে। এরপর এই ঘটনার থেকে সবকিছু স্বাভাবিক হতে শুরু করল, কিন্তু ঘটনার শেষ হয়নি। নানির এইসব ঘটনার কয়েক মাসের মধ্যে নানার আচরণ পাল্টাতে থাকে। এদিকে একদিন রাতে নানার সাথে ঘটে যায় আরেকটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। নানা রাতে ওয়াশরুমে যাওয়ার জন্য ওঠেন। যেহেতু গ্রামের ওয়াশরুম স্বাভাবিকভাবে ঘর থেকে একটু দূরে, সেহেতু এটি ছিল আমাদের বাড়ির পূর্ব পাশে। সেই জায়গাটি ঘন জঙ্গলে আর ঝোপঝাড়ে পূর্ণ। আর সেই জায়গায় আছে একটা বিরাট বটগাছ। এই বটগাছের আশেপাশে প্রচুর ঝোপঝাড়।
বটগাছের পাশেই ছিল একটা পুকুর, আর পুকুরের পাশে রয়েছে একটা বড় কবরস্থান। বাইরে চাঁদের আলো থাকায় নানা সাথে কিছু নেননি। অর্থাৎ কোনো ধরনের আলোর উৎস, টর্চ বা কুপি ল্যাম্প এরকম কোনো কিছু নেননি। আবার বাড়ি থেকে ওয়াশরুম একটু কাছেই। নানা অত রাতে একাই যাওয়ার জন্য ঘর থেকে বের হন। নানার মতে তিনি যখন ওয়াশরুম থেকে বের হন তখনই ঘটে ঘটনাটা। ওয়াশরুম থেকে বের হওয়ার পর তাকে কে যেন একটা ধাক্কা মেরে পুকুরে ফেলে দেয়। পুকুরে পড়ার পর তার ঘাড় কে যেন তাকে ডুবাচ্ছে আর বলছে, "আমি হলাম সেই যাকে তুই মাছ না দিয়ে সেদিন চলে গেলি। তোকে আমি মারবই, তোকে মেরেই ছাড়ব।" এদিকে নানার অবস্থা প্রায় খারাপ হচ্ছে। হঠাৎ নানার মনে হলো তাকে যেন আর কেউ ডুবাচ্ছে না। তিনি দেখলেন যে আমার নানি ও ঘরের অন্যান্য সদস্যরা তার দিকে আসছে। নানা বুঝতে পারলেন লোকজন আসতে দেখায় জিনটা হয়তো চলে গেছে। নানা পরে ঘটনা খুলে বললেন। পরের দিন নানা হুজুরের পরামর্শ নেন। হুজুর তাকে তাবিজ দিতে চান, কিন্তু তিনি তা গ্রহণ করেননি। কিছু পানি পড়া ও তেল পড়া নিয়ে নানা বাসায় ফেলেন। তার কয়েকদিন পর নানা একটা দাওয়াত পড়ে যায়। পাশের গ্রাম থেকে দাওয়াত ছাড়ার পর রাত 11টার দিকে রওনা হন। নানা যে রাস্তা ধরে হাঁটছেন তার দুই পাশে শুধু তাল আর মেহগনি গাছ। সামনে একটা চৌরাস্তা পড়ে যায়, বাম দিকে আমাদের বাড়ি। চৌরাস্তার মোড়ে একটা বট গাছ আছে, আর আশেপাশে সবটাই তাল গাছ। নানা দূর থেকে দেখতে পেলেন কেউ যেন বট গাছটার তলায় বসে আছে। এমনিতেই অনেক রাত, তার সঙ্গে এরকম দৃশ্য দেখে তিনি একটু ভয় পেয়ে যান। আর আকৃতিতেও সেই মানুষটা তুলনামূলক একটা সাধারণ মানুষের দ্বিগুণ। তিনি সেই ব্যক্তিকে কিছু না বলে বামের দিকে হাঁটা শুরু করলেন, অর্থাৎ তাদের বাসার দিকে হাঁটা শুরু করলেন। আর এই বট গাছটা ঠিক ওই চৌরাস্তার পাশে। চৌরাস্তা থেকে বাসায় যেতে 15 মিনিটের মতো সময় লাগে। নানা লক্ষ্য করলেন কেউ যেন তার পেছনে পেছনে হাঁটছে। আরেকটা কথা আমি বলে রাখি, সেই রাস্তায় একটা বাঁশঝাড়ও আছে। স্বাভাবিক গ্রামের রাস্তাগুলো যেমন হয়ে থাকে, চৌরাস্তার একটু সামনেই সেই বাঁশঝাড়টা। নানার হাঁটার সময় খেয়াল করলেন বাঁশঝাড়টার উপর থেকে টুপ টুপ করে পানি পড়ছে। চাঁদের স্পষ্ট আলো থাকায় নানার দেখতে অসুবিধা হলো না। নানা বাঁশঝাড়ের উপরে তাকিয়ে দেখেন বিস্ময়কর এক দৃশ্য। তিনি দেখলেন চৌরাস্তার মোড়ে বসে থাকা সেই ব্যক্তিটা ওই বাঁশঝাড়ের উপরে বসে কাঁচা মাছ খাচ্ছে। তার শরীরে অনেক কাটাছেঁড়া, মুখ থেকে রক্ত পড়ছে, এবং সে অট্ট হাসি দিয়ে নানাকে বলছে, "কিরে, মাছ খাবি? তুই না মাছ খাস?" তার এরকম হাসিতে নানার শরীরের অবস্থা প্রচন্ড ভয় পেয়ে যান। তিনি কোনো রকমে দৌড়ে সেখান থেকে পালিয়ে যান। সামনে তিনি খেয়াল করলেন একটা বিরাট আকারের ঘোড়া দাঁড়িয়ে আছে, এবং সেই ঘোড়াটার চোখ দিয়েও ঠিক একই রকম ভাবে রক্ত পড়ছে যেমনটা ওই মানুষটা দেখেছিলেন। নানা ভালোভাবে বুঝতে পেরেছিলেন যে এটা ওই জিনটারই কাজ। তিনি দোয়া পড়ে নেন। নানা প্রায় 10 মিনিটের মতো অপেক্ষা করছিলেন যদি ঘোড়াটি চলে যায়, কিন্তু সেই ঘোড়াটা একেবারে মূর্তির মতো দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ একেবারে নানার চোখের দিকে। কিছুক্ষণ পরে নানা দেখলেন ঘোড়াটা একটা জঙ্গলের দিকে চলে গেছে। নানা দূর থেকে দেখছিলেন তারা যেন হারিকেন নিয়ে তার দিকে আসছে। নানা এবার বুঝলেন যে হারিকেনের আলো মানুষ দেখে জিনটা হয়তো চলে গেছে। হারিকেনের আলোয় নানা দেখলেন এটা আমার নানি ও মামা। নানা তাদের দেখে দ্রুত হাঁটতে শুরু করলেন। তখন পেছন থেকে একটা ডাক নানার কানে ভেসে আসলো। তাকে কে যেন বলছে, "তোর ভাগ্য ভালো, আবারও তুই বাঁচলি, কিন্তু মনে রাখিস তোকে না মেরে আমি যাব না।" এই ঘটনার পর ওই রাতে নানার জ্বর ওঠে এবং তিনি সকলকে এই ঘটনা খুলে বলেন। সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। আমার নানার নাম হাশেম। বয়স অনেক, বর্তমান বয়স আনুমানিক 95+ হবে। নানার আগে পানের বরজ ছিল। তখন সময়টি ছিল 1978 সাল। নানা পানের বরজ থেকে পান ভাঙেন এবং তা বিক্রয় করার জন্য দূরে হাটে নিয়ে যেতে হয়। হাটের নাম কালীগঞ্জ।
হাটে যাবার পথে রাতু গ্রাম নামে একটি গ্রাম পড়ে। সেখানে কিছু ভয়ঙ্কর জায়গা আছে, কবরস্থান, শ্মশান, বাঁশঝাড়, এমন আর কি। এই সমস্ত জায়গায় সচরাচর বিভিন্ন ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে। তখনকার সময় হাট জমে উঠত সন্ধ্যার সময়। আর সেই সময়ে আজকের মতো এমন উন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল না, ভ্যান বা গাড়িরও তেমন যোগাযোগ ব্যবস্থা ছিল না। যারা হেঁটে যেতেন তারা অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসতেন এবং হেঁটে হেঁটে আবার বাড়িতে ফিরে যেতেন। ঘটনার দিন নানা যথারীতি পান ভাঙার পর তা গুছিয়ে নিতে নিতে অনেক দেরি হয়ে যায়। তারপর সে পানের গাদি মাথায় করে নিয়ে গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে হাটের উদ্দেশ্যে এগোতে থাকেন। হাতে আগের যুগের টর্চ লাইট এবং বাজার রাখার একটি খালই। যাওয়ার সময় তেমন কিছু ঘটেনি নানার সাথে। এক পর্যায়ে নানা হাটে পৌঁছান এবং সেদিন পানের বাজার খুবই ভালো ছিল। নানা ভালো দামে পান বিক্রি করেন। এদিকে হাটে যাওয়ার আগে নানি বাজারের একটি লিস্ট নানাকে ধরিয়ে দিয়েছিলেন এবং হাট থেকে ফেরার সময় লিস্ট অনুযায়ী সেই বাজারগুলো কিনে আনতে বলেন। পান বিক্রি শেষে নানা বাজার করে সেই খালয়ের মধ্যে তার কেনা সামগ্রীগুলো রাখেন। সবশেষে তিনি কিনতে যান মাছ। তিনি বাজারে গিয়ে দেখতে পেলেন যে ইলিশ মাছ উঠেছে। যেহেতু নানার সেদিন বিক্রি ভালো ছিল, তাই নানার কাছে ভালো টাকা ছিল, আর এই কারণে তিনি বড় বড় দুটি ইলিশ মাছ কেনেন এবং বাজার করতে করতে অনেক রাত হয়ে যায়। শেষ দিকে এমন অবস্থা হয় বাজারের প্রায় সব দোকান বন্ধ হয়ে যায়। অনেক লোক যে যার বাড়িতে চলে গিয়েছে। এই কারণে নানা একা একাই বাড়ির পথে রওনা দেয়। রাস্তায় আসার সময় রাতু গ্রামের একটি ভয়ানক বাঁশঝাড়ের নিচ দিয়ে তাকে আসতে হবে। তিনি যখন একা একা এই বাঁশঝাড়ের নিচ দিয়ে আসছিলেন, তখন তিনি হঠাৎ দেখতে পান যে দুটো বাঘ রাস্তা বন্ধ করে রাস্তার সাথে প্রায় মিশে পড়ে আছে। নানা ব্যাপারটা কিন্তু আঁচ করতে পারেন। তিনি জানেন যে রাতের বেলা এভাবে বাঁশ যদি দেখে, তাহলে এই বাঁশের উপর দিয়ে যদি পার হতে কেউ চেষ্টা করে, তাহলে যখনই এক পা ওই বাঁশের উপরে রাখবে, সাথে সাথে ওই বাঁশটি দাঁড়িয়ে যাবে আর ওই লোকটি ছিটকে অনেক দূরে গিয়ে পড়বে। এমনও হতে পারে যে তার মৃত্যুও ঘটতে পারে। আর এমত অবস্থায় তার কি করণীয় সেটি নানা খুব ভালো করেই জানতেন। নানা সিগারেট খেতেন, তাই তিনি পকেট থেকে সাথে সাথে সিগারেট বের করে আগুন জ্বালান। যখনই সিগারেট জ্বলে ওঠে, তখন বাঁশগুলো খুব সুন্দর করে সোজা হয়ে যায়। নানা বুঝতে পারেন যে যাক, বিপদ কেটে গেছে। নানা সিগারেটটা ফুঁকতে থাকেন এবং সামনের দিকে এগিয়ে যেতে থাকেন। বাঁশঝাড় পার হয়ে যান, তেমন কোনো সমস্যা হয় না। বাঁশঝাড় পার হওয়ার পর তার সিগারেটটাও ফুরিয়ে যায়। সিগারেট ফোরাবার অল্প সময় পরই একটি ভালো বিড়াল তিনি দেখতে পান। তিনি দেখতে পান এই বিড়ালটি তার সামনে এসে দাঁড়িয়েছে। বিড়ালটির চোখ দুটো লাল এবং জ্বলজ্বল করছে। স্বাভাবিকভাবে রাতের বেলা বিড়ালের চোখ জ্বলজ্বল করে, কিন্তু সেটি লাল হয় না। কিন্তু এই বিড়ালটার চোখ দুটো লাল। মনে হচ্ছিল এই বিড়ালটি নানার হাতের ইলিশ মাছ দুটো নিতে চাইছে। কিন্তু নানা এই বিড়ালটিকে একটা স্বাভাবিক বিড়াল হিসাবেই ধরে নিয়েছিলেন। মনে করেছিলেন হয়তো ইলিশ মাছের গন্ধ পেয়ে একটি বিড়াল এগিয়ে এসেছে। বিড়ালটি বারবার মিউ মিউ করছিল, মাছ খাবে। কিন্তু নানা একটু ধমক ধামক যখন দেন, তখন বিড়ালটি পাশ কাটিয়ে চলে যায়।
নানা একটা বিষয় লক্ষ্য করেন যে বিড়ালটি পাশ কাটিয়ে যাওয়ার সময় তার লেজের একটা অংশ এই মাছের সাথে স্পর্শ করে। তো নানা বিষয়টি একদম স্বাভাবিকভাবেই নিয়েছিলেন যে বিড়াল যেহেতু পাশ দিয়ে যাচ্ছে লেজ উঁচু করে, তো মাছের সাথে লেজের স্পর্শ হওয়াটাই তো স্বাভাবিক। এই কারণে তিনি বিষয়টি নিয়ে ভিন্ন কিছু চিন্তা করেননি। পুরো পথ আসতে আর কোনো সমস্যা হয়নি। বাসায় আসার পর নানিকে বলেন মাছ এখনই রান্না করতে, কারণ নানা খুব ভোজন রসিক ছিলেন, সবকিছু টাটকা খেতে পছন্দ করতেন। যেহেতু মাছ নিয়ে এসেছেন, এখনই রান্না হওয়া চাই। ওদিকে পাশের বাড়ির প্রতিবেশী একজন নানা রয়েছে, তিনি নানার বন্ধু। তিনি যখন দেখছিলেন বাজার থেকে নানা আসছেন, তার সাথে বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য বা গল্পগুজব করার জন্য তিনিও নানার বাড়িতে চলে আসেন। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, প্রতিবেশী নানা ছিলেন ছোটখাটো একজন কবিরাজ। সে এসে দেখে নানি মাছ কুটছে। প্রতিবেশী নানা ভাই বলে, কিরে হাসেম, এত রাতে মাছ কিনেছিস? আর এখনই কি তোর মাছ খেতে হবে? তুই শুধরাবি না রে, তুই করেই ছাড়বি কোনো একটা। একথা শুনে নানা বলে, আরে ও কিছু না, কত এভাবে মাছ নিয়ে আসি, কই তেমন তো কিছুই হয় না। তো নানা প্রতিবেশী নানাকে বলে, তুই যখন এসেই পড়েছিস, আজকে কিন্তু মাছ দিয়ে ভাত খেয়েই যাবি। এই বলে দুজনে গল্পগুজব করতে থাকে। আর ওদিকে নানি মাছ কাটার পর তিনি রান্নাঘরে চলে যান মাছ রান্না করতে। তিনি যখন রান্না করছিলেন, রান্না করার একটা পর্যায়ে তিনি চিন্তা করলেন যে মাছ কি সেদ্ধ হয়েছে বা লবণ হয়েছে, এটি দেখার জন্য ওই ইলিশ মাছের একটি টুকরো থেকে সামান্য একটু অংশ ওনার হাতের যেই খুন্তি ছিল সেটি দিয়ে আলাদা করে তিনি মুখে দেন। ওনার রান্নার যে প্রক্রিয়াটা, এটা কিন্তু নানা এবং ওই প্রতিবেশী নানা তারা দুজনই কিন্তু খেয়াল করছিলেন, যেহেতু রান্নাঘরটা পাশেই ছিল, উঠোনের একটা পাশেই, আর উঠোনের ঠিক মাঝখানে চেয়ার পেতে দুজন গল্প করছিলেন। তো নানি কিভাবে রান্না করছেন বা কত সময় লাগবে মাঝে মাঝে জিজ্ঞাসা করছিলেন নানা, যে এই আর কতক্ষণ? তো নানি বলছেন এই যে আর একটু। তো এর মধ্যে যখন একবার বলেছেন যে যে লবণটা কিন্তু ঠিকঠাক মতো করে দিও, তখন কিন্তু উনি বলেছিলেন, নানি বলেছিলেন, এই যে দাঁড়াও, আমি একটু মাছের একটা অংশ চেখে দেখি যে মাছের মধ্যে লবণ ঢুকেছে কিনা। তো কারণ নানা ভোজন রসিক ছিলেন, ওনার তরকারির স্বাদটা 19-20 হলে উনি মন খারাপ করতেন। এই জন্য তরকারি কিভাবে রান্না করা হচ্ছে মাঝে 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 তিনি নিজে থেকেই তদারকি করতেন। তো যখনই নানি কিছুটা মাছ ভেঙে মুখের মধ্যে নিয়ে খেয়েছেন, এরপর থেকে নানা যতবার নানিকে কোনো বিষয় প্রশ্ন করছেন, নানি আর কোনো কথার উত্তর দেন না। তিনি চিন্তা করছেন কি ব্যাপার, কোনো কথার উত্তর দেয় না কেন, রাগ করলো নাকি? হঠাৎ করে ওনারা শুনতে পান যে রান্নাঘর থেকে কিছু কথা ভেসে আসছে। কথাগুলো এলোমেলো কথা, কোনো স্বাভাবিক কথা নয়। এবং তারা আরো খেয়াল করেন যে একটু আগেও নানির চুল বাঁধা ছিল এবং ঘোমটা দেয়া ছিল, এটা নানা কিন্তু জানতেন। কিন্তু এখন তারা দুজনই দেখছেন যে নানির চুল এলোমেলো, তিনি রান্না করছেন, কিন্তু মনে হচ্ছে যে উনি সমস্ত শরীরের সমস্ত শক্তি দিয়ে উনি রান্না করার চেষ্টা করছেন। তখন প্রতিবেশী ওই কবিরাজ নানা তখন নানাকে বলেন, হাসেম, তোকে বারবার বলতাম রাতের বেলা এভাবে মাছ কিনে আনবি না, একটা ক্ষতি তুই করেই ছাড়বি, মনে হচ্ছে একটা সমস্যা হয়ে গেছে, চল রান্নাঘরে চল দ্রুত। তারা দুজনই যখন রান্নাঘরে কাছে যান, তখন দেখেন যে নানির চুল তো এলোমেলো হয়েই ছিল। নানি হঠাৎ করে তাদের দিকে ঘুরে তাকান, তাদের চোখ নানির চোখ দেখেই তারা দুজনই ভয় পেয়ে যান। মনে হচ্ছে নানির চোখ থেকে আগুন বের হবে, এমন লাল হয়ে গেছে।
এরপর প্রতিবেশী নানা কবিরাজ হওয়ার কারণে নানিকে সাময়িকভাবে ঝাড়ফুঁক করেন এবং কিছুটা স্বাভাবিক করে আনেন। প্রতিবেশী নানা ভাই নানাকে বলেন, আমার দ্বারা ভাবিকে এর থেকে ভালো করা সম্ভব নয়, তুই ভাবিকে ভালো কবিরাজ দেখা, নয়তো বিপদ বাড়বে। এদিকে নানি বারবার ছুটে ছুটে বাহিরে চলে যেতে চাচ্ছিলেন। নানা তাকে আটকাচ্ছিলেন এবং পরিবারের অন্য সদস্যদেরকেও ডাকেন। তারা সবাই মিলে নানিকে ধরে রাখার চেষ্টা করে ব্যর্থ হচ্ছিলেন। নানি বারবার বলছিলেন, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমি আমতলা পুকুরে যাব, আমি আমতলা পুকুরে যাব। অবস্থা খারাপ দেখে নানিকে বেঁধে রাখা হয়। এত রাত্রে কোনো কবিরাজ বা তান্ত্রিককে খুঁজে পাওয়া যাবে না, সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। বেশ কিছু কবিরাজ দেখানো হয়, কিন্তু কেউ নানিকে স্বাভাবিক করতে পারেনি। 3 দিন পর দূরের এক গ্রামের একজন কবিরাজের সন্ধান পাওয়া যায়। তার নাম হচ্ছে হেকমত কবিরাজ। তাকে খবর দেওয়া হয়। তিনি এসে নানিকে দেখেন এবং বলেন, এই জিন ছাড়ানো অনেক কঠিন হবে, তবুও আমি চেষ্টা করব। এই বলে কবিরাজটি তার রিচুয়াল শুরু করেন। একটা পর্যায়ে সেই জিন হাজির হয়। সেই জিনকে বলা হয় যে তুমি ছেড়ে চলে যাও, এই দেহ ছেড়ে চলে যাও। জিনটি একটা পর্যায়ে রাজি হয় যেতে এবং সে বলে যে আমাকে 3টি বড় বড় ইলিশ মাছ দিতে হবে এবং ইলিশ মাছগুলো এমন হতে হবে 3টি মাছের পেটেই যেন ডিম থাকে, আর এই মাছগুলো আজ রাতেই আমতলা পুকুরের কাছে রেখে আসতে হবে। পরিবারের সদস্যরা রাজি হয় এবং কথা অনুযায়ী ওই রাত্রেই না গিয়ে 3টি ডিমওয়ালা ইলিশ মাছ বড় সাইজের আমতলা পুকুরের কাছে রেখে আসেন। এরপর নানি সুস্থ হয়ে যান। নানির সাথে আর কোনো ঘটনা ঘটেনি। হেকমত কবিরাজ বলেছিলেন যে যেই মাছ তিনি নিয়ে আসছিলেন এবং যে বিড়ালের লেজের সাথে মাছের স্পর্শ লেগেছিল, তখন থেকেই ওই দুষ্টু জিনটি মাছের সাথেই চলে আসে ক্ষতি করার জন্য। যাই হোক, পরে আর কোনো ঘটনা ঘটেনি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সব সময় ভালো দলেই থাকেন। রাসেল ভাই, আমি শাকিল আহমেদ, লালমনিরহাট জেলা থেকে আপনাকে ঘটনা শেয়ার করছি। আর আজকে আমি যেই ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করব, এই ঘটনাটা আমার একজন চাচার সাথে ঘটে গেছে আজকে থেকে প্রায় 10 থেকে 12 বছর আগে। আমার চাচার নাম হচ্ছে আব্দুল মতিন। আর আমার চাচা একজন ব্যবসায়ী মানুষ এবং উনি খুবই আল্লাভীরু মানুষ, সবসময় নামাজ কালাম পড়েন। এবং ওনার মধ্যে একটা জিনিস সব থেকে বেশি ফুটে ওঠে, সেটা হচ্ছে উনি কখনোই কোনো কিছুতে ভয় পান না। যদি আমাদের বাড়ি আর আমাদের চাচার বাড়ি একটু দূর, তারপরেও যদি আমাদের বাড়িতে রাত্রেবেলা কোনো সমস্যা হতো, তাহলে ফোন দেওয়ার সাথে সাথেই চাচা চলে আসতো। কোনো কিছুতেই ভয় পেত না, কোনো কিছুই ওনার কাছে মানে ভয়ের কোনো বিষয় ছিল না। যাই হোক, আমাদের গ্রামের একটা পুরাতন শ্মশান ঘাট আছে, যেই শ্মশান ঘাটটা মানে একটা সময়ে বদ্ধ হয়ে যায়। এবং সেই শ্মশান ঘাটটার আসলে বদ্ধ হওয়ার মূল কারণটা হচ্ছে সেই শ্মশান ঘাটের পাশ দিয়ে একটা রাস্তা আছে। যেই রাস্তাটা দিয়ে যাবার সময় বিভিন্ন পথচারী, বিভিন্ন মানুষ, অন্য এলাকার মানুষ, আমাদের এলাকার মানুষ বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হন, যার কারণে এলাকার মানুষ সবাই মিলে ওই রাস্তাটাকে বাদ দিয়ে নতুন করে আর একটা রাস্তা তৈরি করে যেই রাস্তা দিয়ে আমাদের এলাকায় প্রবেশ করা হয়। কিন্তু আমাদের মানুষ নতুন করে যেই রাস্তাটা তৈরি করে, সেই রাস্তাটা আমাদের এলাকায় ঢুকতে বেশ খানিকটা দূর হয়ে যায়। ওই শ্মশানঘাটের রাস্তাটা দিয়ে যাইতে খুব তাড়াতাড়ি হয় বলতে ওই দিক দিয়ে যাইতে যদি 5 মিনিট লাগে, আর যেই নতুন রাস্তাটা তৈরি করা হয়েছে এই দিক দিয়ে গ্রামে ঢুকতে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো লাগে আর কি। কেউ জমি দিছে, কেউ জমি দেয় নাই, তো এই জন্য রাস্তাটা অনেক আর কি ঘোরা পেঁচা হয়েছে। তো রাসেল ভাই, এখন মূল ঘটনায় আসি। তো আমার যে চাচা আব্দুল মতিন ছিল, উনি গ্রামের যে আমাদের বাজার ছিল, সেই বাজারের মধ্যে উনি একটা দোকান করতেন। ওনার সাধারণত এই কি বলে গালামাল আমরা যেটাকে বলি, অনেক কিছু জিনিসের ওনার দোকান আর কি। যেমন ডাল, মসুর ডাল, কাঁচা বাজার, এই সব কিছুরই আর কি ওনার দোকান। তো রাসেল ভাই,
ওনার যেই দোকানটা, ওই দোকানটা নিয়ে উনি ভ্রাম্যমাণ আর কি বাজার করেন। যেদিন যেই বাজার থাকে, যেদিন যেই হাট হয়, উনি সেই হাটে চলে যান। ওনার একটা ভ্যান গাড়ি আছে, সেই ভ্যান গাড়িতে ওনার মালামাল নিয়ে সেই আর কি বাজারে চলে যান। তো একদিনের ঘটনা আমার সঙ্গে উনি শেয়ার করেছেন, সেই ঘটনাটাই আমি আজকে বলবো। সেটা হচ্ছে রাসেল ভাই, একটা বর্ষাকালের সময়, সেই সময়ে মানে অত বেশি বৃষ্টি হচ্ছে না, অল্প অল্প করে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর কি। মানে একদম যে বন্যা হয়ে যাবে ঠিক সেরকম হচ্ছে না, বাট অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে। তো একদিন আমার চাচা আর কি সেদিন কোনো হাটে যাননি, উনি সাধারণত এমনিতেই আর কি বাজারে গিয়েছিল। তো বাজারে গিয়ে উনি দেখেন যে বাজারে খুব বড় একটা মাছ উঠেছে। মাছটা আনুমানিক মানে উনি যেটা বলছে আর কি, ওনার সঠিক মনে নেই, বাট অনেক ওজনের ছিল, প্রায় 8 থেকে 10 কেজি ওজনের একটা মাছ হবে। মাছটার উনি দরদাম করেন এবং দরদাম করার একটা মুহূর্তে উনি বলেন যে এটা কত টাকা হয় হোক, আমি এটা নেব, তুই যত টাকাই চাবি আমি অত টাকাই দিব, কিন্তু টাকাটা আমি আজকে দিতে পারবো না, টাকাটা আমি কালকে তোকে দোকান করে এসে দিব। আচ্ছা, ওই লোক রাজি হয়ে যায়, কারণ আমার চাচা ছিল এলাকার একজন পরিচিত মানুষ, সবাই ওনাকে চিনত। যাই হোক, মাছটা ওজন করে উনি মাছটা বাড়িতে নিয়ে আসেন এবং বাজার করতে করতেই ওনার মানে প্রায় রাত হয়ে গেল, কারণ ওনার যেটা মানে বাজারের যে একটা লিস্ট ছিল, ওনাকে যে বাজার করতে দেওয়া হয়েছিল, সেই বাজার করতে করতে ওনার আর কি বেশ খানিকটা সময় লেগেছিল। তো রাসেল ভাই যেহেতু অনেকগুলো বাজার করেছিলেন, বড় একটা 8 কেজি ওজনের মাছ, 10 কেজি 8-10 কেজি, তো একটু সাধারণত হাতের মধ্যে তো ভারী লাগতেছিল। আর সেদিন উনি সাইকেল বা ওনার ভ্যান বা এমন কোনো কিছু নিয়ে যাননি। তো যখন উনি বাড়ি ফিরতেছেন, তো বাড়ি ফেরার পর উনি ওই যে আমাদের যে নতুন রাস্তাটা ছিল, সেই রাস্তাটা দিয়ে আসলে তো ওনার অনেক সময় লাগবে, আর ওনার তো ওই যে খরচের ব্যাগ এবং মাছ, ওটা তো ওনার কাছে ভারী লাগতেছে। তো সব কিছু মিলে উনি ভাবলেন যে আজকে এই শ্মশান ঘাটের রাস্তা দিয়েই আমি খুব শর্টকাটে চলে যাব, তাহলে আমার আর কষ্ট লাগবে না, আমার আর ভারীগুলো লাগবে না। তো যেই কথা সেই কাজ, উনি সেই যে আমাদের কি বলে শর্টকাট যে শ্মশান ঘাটের রাস্তাটা ছিল, সেই রাস্তা দিয়েই উনি চলতে শুরু করলেন। হাতে একটা ব্যাগ ছিল, আর একটা যে মাছটা ছিল, সেই মাছটা উনি ওই ব্যাগের মধ্যেই আর কি কোনোভাবে নিয়ে যাচ্ছেন, এবং অন্য হাতে ওনার মোবাইলের যে টর্চ লাইট ছিল, ফ্ল্যাশ লাইট, সেই ফ্ল্যাশ লাইট দিয়ে দেখে যাচ্ছেন। তো ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় উনি একটা অদ্ভুত জিনিসের আর কি গন্ধ পেলেন। গন্ধটা ঠিক এরকম, মনে হচ্ছে কোনো পোড়া কাঠের গন্ধ। কাঠটা মনে হচ্ছে কিছুক্ষণ আগেই পড়েছে, মানে কোনো একটা জায়গায় যদি কোনো কাঠ পোড়া হয়, বা আমার যেহেতু এলাকায় ওই শ্মশানটা ছিল, সেই হিসাবে চাচা কিন্তু আগের থেকে জানেন মানুষ পুড়লে কীরকম গন্ধ হয়, ঠিক সেরকম একটা গন্ধ উনি পাচ্ছেন। তো এইটা গন্ধ পাওয়ার পর উনি বেশ খানিকটা অবাক হয়ে গেলেন, কারণ উনি জানেন যে এই যে শ্মশানটা ছিল, সেই শ্মশানটা কিন্তু আজ থেকে প্রায় 3-4 বছর আগেই বন্ধ হয়ে গেছে। তাহলে এই শ্মশানে আবার কে মানুষ পোড়ালো? তখন উনি বেশ খানিকটা অবাক হয়ে গেলেন, এবং উনি পরবর্তী সময়ে, রাসেল ভাই আমি প্রথমেই আপনাকে বলছি উনি খুব সাহসী মানুষ, উনি ভাবলেন যে হয়তো কেউ মানে কোনোখানে জায়গা পায়নি, এই জন্য এখানে হয়তো পড়িয়েছে। কারণ উনি তো ওই বাজার করতে গেছিলেন, বেশ খানিকটা সময় উনি এলাকার মধ্যে ছিলেন না। তো যাই হোক, উনি কোনো কিছু মানে করেননি আর কি, কোনো কিছু আর কি তোয়াক্কা না করে উনি ওনার মতো সদা চলতেই আছে। তো যখনই উনি সেই শ্মশানের কাছে পৌঁছালেন, তখন উনি বুঝতে পারতেছেন যে যেই গন্ধটা ওনার নাকে আসতেছে, সেই গন্ধটা আরও কাছাকাছি চলে এসেছে, এবং আর একটু এগিয়ে উনি দেখলেন যে ওনার যে ওই শ্মশানের চিতাটা ছিল, সেই চিতাটায় আগুন জ্বলছে, কিন্তু সেখানে মানে কোনো কিছু দহ করা হয়নি, কোনো কিছুই নেই, শুধুমাত্র কয়েকটা কাঠের মধ্যে আগুন জ্বলছে এরকম। এরপর এটা দেখে উনি হঠাৎ অনুভব করলেন ওনার পিছনে কেউ একজন হাঁটছে। এমন একটা পরিস্থিতি, উনি আর কি মানে কোনোভাবেই ওনার নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। একদিকে ওনার হাতে ভারী একটা খরচের ব্যাগ, অন্যদিকে ওনার সামনে এরকম একটা ভয়ানক দৃশ্য, এবং আবার ওনার পিছনে কেউ একজন হাঁটতেছে। এই বিষয়টা উনি একদমই সঠিকভাবে নিচ্ছেন না। হাঁটতে হাঁটতে উনি হঠাৎ করে ধুপ করে থেমে গেলেন, এবং দেখলেন যে তার পিছনে যেই হাঁটার শব্দটা আসতেছিল, সেই হাঁটার শব্দটাও ধুপ করে থেমে যাচ্ছে। তো এটা দেখার পর উনি একবার পিছনে তাকালেন, কিন্তু দেখলেন যে না, পিছনে কেউ নেই, এবং এটা দেখার পর উনি বেশ খানিকটা অবাক হয়ে গেলেন,
এবং নিজেকে বোঝার চেষ্টা করলেন হয়তো এটা আমার নিজেরই ভুল ছিল। যাই হোক, আরও কয়েক কদম উনি সামনে গেলেন এবং সামনে গিয়ে দেখলেন হঠাৎ করে দূর থেকে কোনো কাক বা কোনো কুকুরের শব্দ উনি শুনতে পারলেন। শব্দটা ওনার কাছে এত বেশি মানে ভয়ানক লাগতেছে যে উনি আর কি নিজেকে আর কন্ট্রোল করতে পারছেন না। ঠিক তখনই উনি দেখলেন যে ওনার ব্যাগে যে মাছটা ছিল সেই মাছটা আরো বেশি ভারী হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এটা কোনো মাছ না, মনে হচ্ছে এটা ভারী কোনো জিনিস, আর তার ব্যাগটা নিচের থেকে কেউ হয়তো টানছে। এরপর উনি ওই ব্যাগটা মাটির মধ্যে রাখলেন, রেখে দেখলেন যে আসলে ভিতরে অন্য কিছু আছে কিনা। তারপর দেখলেন যে না, সবকিছু ঠিকঠাকই আছে। কিন্তু উনি এবার দেখলেন ওনার মাছটা যে কিনেছেন সেই মাছটার চোখগুলো বিভিন্ন রকমের কালার দিচ্ছে আর চোখটা ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে আছে, ঠিক এরকম। এটা দেখার পর আমার চাচা দ্রুত করে ব্যাগটা বদ্ধ করে তার কাঁধে তুলে নিলেন এবং সেই কাঁধে তুলে নিয়ে উনি সোজা হাঁটা শুরু করলেন। এবার উনি নিয়ত করলেন যে না, আমি আর কোনো দিকেই তাকাবো না, আমাকে তাড়াতাড়ি বাড়িতে যাইতে হবে। যাই হোক, যেই কথা সেই কাজ, উনি সোজা একদম বাড়ির দিকে যাওয়া শুরু করলেন। ঠিক তখনই উনি শুনতে পারলেন কোনো একটা মহিলা মানুষের কণ্ঠে, মাছটা আমাকে দিয়ে যাও। এইটা শুনে আমার চাচা আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না। কিরে, মানুষের কণ্ঠ এখানে কোথা থেকে আসলো? তিনি ভাবলেন হয়তো কোনো মানুষ আমার আশেপাশে আছে, হয়তো আমাকে কেউ ভয় দেখানোর চেষ্টা করছে। তখনই ওনার হাতে যে ফ্ল্যাশ লাইট ছিল সেই ফ্ল্যাশ লাইট দিয়ে উনি আশেপাশে ভালো করে দেখলেন, কিন্তু যেটা দেখলেন সেইটা তার আসলে একদমই দেখা উচিত ছিল না। কারণ উনি দেখলেন ওই যে শ্মশানের যে সিঁড়িটা ছিল সেই সিঁড়ির শেষ ধাপে সাদা কাপড় পরা একজন মহিলা মানুষ মাথা নিচু করে চুলগুলো ভেজা বসে আছে একদম ওই শ্মশান ঘাটের দিকে তাকিয়ে। এরপর আমার চাচা সেই মহিলাকে উদ্দেশ্য করে বললেন, কে আপনি? এত রাত্রে এখানে কি করছেন? কিন্তু সেই মহিলা আমার দিকে আমার চাচার দিকে কোনো কথা না বলে শুধুমাত্র মাছটার দিকে হাত ইশারা করেন আর সেটাকে তার দিকে নিয়ে যেতে বলেন। তো এটা দেখে আমার চাচা খুবই রাগান্বিত হয়ে গেলেন, কারণ উনি এত কষ্ট করে মাছটা নিয়ে এসেছেন, এই মাছটার দিকে চাচ্ছে এটা উনি আর কোনো সেই দিকে লক্ষ্য না করে উনি সোজা হাঁটতে শুরু করলেন। এবং তার সাথে এবার এমন একটা অবস্থা হলো যে উনি যেই জায়গাটায় হাঁটতেছেন সেই জায়গাটা মনে হচ্ছে যে বারবার তিনি সেই একই জায়গায় ফিরে আসতেছেন। হাঁটতেছেন কিন্তু দেখছেন যে না, ঠিক ওই যে শ্মশানঘাটের সিঁড়িটা ছিল সেই সিঁড়ির কাছেই বারবার উনি ফিরে আসতেছেন। এবার উনি দেখলেন যে ওনার একটা ভিন্ন ধরনের দৃশ্য, কারণ যেই মহিলাটা সেখানে বসেছিল সেই মহিলাটা আর বসে নেই, সেই মহিলাটা এবার দাঁড়িয়ে আছেন। আর আগের চেয়ে অনেক ভয়ানক, মনে হচ্ছে যে অনেক বেশি লম্বা। আমার চাচা কিন্তু রাসেল ভাই প্রায় 5 ফিট 9 ইঞ্চির মতো, এই 9 ইঞ্চির থেকেও লম্বা, মনে হচ্ছে 6-7 ফুট লম্বা এই মহিলাটা। এই দেখার পরে আমার চাচা খুব জোরে চিৎকার করে উঠলেন, কারণ তিনি যেটা দেখেছিলেন সেটা হচ্ছে সেই মহিলার কোনো চোখ ছিল না, চুলগুলো উস্কো খুস্কো, আর পরনে সাদা শাড়িটা যেন মনে হচ্ছে কোনো কাফনের কাপড়। এটা দেখে আমার চাচা দৌড় দিতে শুরু করলো, কিন্তু ঠিক তখনই সেই মহিলা আবারও বলল, মাছটা রেখে যা। ঠিক তখনই আমার চাচা কাঁধের ব্যাগটা অটোমেটিক নিচে পড়ে গেল এবং সেই ব্যাগটা খুলে ভিতরে যে মাছটা ছিল সেই মাছটা গড়িয়ে মাছটা এতক্ষণ থাকার পরেও কেমন যেন মাছটা এখনো জীবিত, সেই মাছটা গড়িয়ে লাফিয়ে সেই যে নদীটা ছিল শ্মশানঘাটের সামনে সেই নদীর দিকে যাইতে শুরু করলো। সেটা ঠিক নদী না, সেটা একটা ছোট একটা খালের মতো। আর এই যে মাছটা যাচ্ছে তখনই আমার চাচা সেই মাছটাকে আটকানোর জন্য নদীটার দিকে যাচ্ছে। আর এই মুহূর্তে ওই যে মহিলাটা ছিল সেই মহিলাটা একটা বিকট রকমের বিশ্রী রকমের হাসির শব্দে পুরো জায়গাটাকে তোলপাল করে দিল। আর ঠিক সেই মুহূর্তেই আমার চাচা দেখলো মাছটা আর কুয়াশায় সবকিছু একসঙ্গে মিলিয়ে গেছে, মাছটাকে আর উনি খুঁজে পাচ্ছেন না। এটা দেখার পর আমার চাচার সেখানে এক মুহূর্ত দাঁড়ায়নি, তার শরীরে যত রকমের শক্তি ছিল সব শক্তি দিয়ে উনি আল্লাহ আল্লাহ বলতে বলতে দৌড়ে বাড়ি চলে আসেন। এবং বাড়ি চলে আসার পরেই আমার চাচার
মানে রাসেল ভাই আর কোনো কিছু বলতে পারে না। উনি জাস্ট এতটুকুই বলে যে শ্মশানঘাট। শ্মশানঘাট বলেই উনি ওখানে আরকি আ অজ্ঞান হয়ে যান। এবং এটা দেখার পর আমার যে বাবা আরো অন্য যারা ছিল তারা একজন ভালো কবিরাজ নিয়ে আসে এবং কয়েকজন মানুষ হাতে লাইট, হেরিকেন এবং মানে লাঠি-ফাঠি নিয়ে সেই শ্মশানঘাটের দিকে যান। এবং শ্মশানঘাটের দিকে যেয়ে একটা জিনিস দেখেন, ব্যাগটা ঠিক সেই জায়গায় পড়েছিল কিন্তু সেখানে কোনো মাছের চিহ্ন ছিল না। কিন্তু জায়গাটা ভেজা ছিল। মনে হচ্ছিল যে না সত্যিই এখানে একটা মানে ভেজা কোনো জাতীয় জিনিস এখানে পড়েছে। যাই হোক সেই রাতটা চলে যায় এবং পরদিন সকালে আমার চাচার প্রচণ্ড জ্বর আসে এবং চাচা কোনো কিছু বলতে পারে না। এরপর যখন চাচা ২-৩ দিন মানে জ্বরের মধ্যে থাকে, বাজার-টাজার কোনো কিছু যাচ্ছিল না, তখন রাসেল ভাই আমি আপনাকে বলেছিলাম ওই যে ১ম এ যেই লোকটার কাছে চাচা বাকিতে মাছ নিয়ে এসেছিল, সেই লোকটা বাড়ির মধ্যে এসে হাজির হয়ে যায় যে, "আপনি তো টাকা দিলেন না।" তখন আরকি সবাই বুঝতে পারে যে না, চাচা সেদিন মাছ নিয়েছিল এবং সেই মাছটা হয়তো কোনো কারণে সেখানেই নিমিষ হয়ে গেছে। রাসেল ভাই আসলে এই ঘটনাটার কতটুকু সত্যতা আমি জানি না। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই ঘটনাটা শেয়ার করবেন। আশা করি ভালো আছেন। আমি সৌদি আরব থাকি। আমার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী থানার বল্লা গ্রামে। বাংলা ভালোভাবে গুছিয়ে লিখতে পারি না, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কথা না বলে আমি ঘটনায় যাই। ঘটনাটা ঘটে ২০১৭ সালে। তখন আমি ক্লাস 10 এ পড়ি। তখন দিনটা ছিল বর্ষাকাল। আমি মাছ ধরতে অনেক ভালোবাসি। বিকেলের দিকে অনেক বৃষ্টি হয়। বাড়ির আশেপাশে বড় একটা ডোবা আছে। রাত ৮টার দিকে যাই, যেয়ে দেখি আমার এলাকার এক কাকা মাছ ধরছেন। আমিও মাছ ধরতে নিচে নেমে বসি কথা না বলে। মাছের নেশায় কখন যে রাত ১২টা বেজে গেছে আমি সেটা খেয়াল করিনি। ওদিকে তাকিয়ে দেখি সেই কাকাও চলে গেছে। অনেক মাছ আসছে, এই দেখে আমিও নেশায় রয়ে গেলাম। চারিদিকে ঝিঝি পোকার ডাক, চারপাশে চাঁদের আলোয় সব দেখা যাচ্ছে। আমার বাম পাশে ২০ হাত দূরে একটা বাড়ি। ওই বাড়িতে কেউ থাকে না, পুরো বাড়ি জঙ্গল হয়ে আছে। হঠাৎ আমার চোখ পড়ে যায় ওইদিকে। আমি দেখি সাদা কাপড় পরা এক অবয়ব। তার মুখ দেখা যাচ্ছে না, তার চুলগুলো বেশ বড়, মাটিতে পড়ে আছে। এটা দেখে আর ঠিক থাকতে পারলাম না। সে দেখে আমার দিকে আস্তে আস্তে করে হেঁটে নেমে আসছে, অর্থাৎ ডোবার যে ঢাল সেদিক থেকে নেমে আসছে। আমার বুঝতে আর বাকি রইল না যে এটা কি। মাছ রেখে আমি সোজা দৌড় দিলাম বাড়িতে। বাসায় কাউকে কিছু বললাম না। মা আমাকে দেখে বলল যে, "এত রাতে কই ছিলি?" আমি বললাম যে, "ওই কাকার সাথে মাছ ধরতে গেছিলাম, তা মাছ ধরতে পারিনি।" আমি কিছু না বলে শুয়ে পড়লাম। কিন্তু একটা বিষয়, সকালে ওই কাকার সাথে আমার দেখা হয়। কাকাকে বললাম, "কাকা কাল রাতেই মাছ মেরে চলে আসলেন, আমাকে বললেন না যে?" কাকার কথা শুনে আমি আরো অবাক হলাম। কাকা বলল, "কই, আমি তো কাল রাতে মাছ ধরতে যাইনি। কি বলো তুমি এসব?" এই কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। ঘটনা এখানে শেষ হলে পারত, কিন্তু তার থেকে বড় কিছু আমার জন্য অপেক্ষা করছে। ২ দিন ভালোই গেল। পরের দিন সন্ধ্যায় বাজারে যাই বন্ধুদের সাথে আড্ডা দিতে। আড্ডা শেষ করতে করতে রাত ১০টা বেজে যায়। বাজারটা ছিল বাড়ির কাছেই, হেঁটে যেতে ৮-১০ মিনিটের মতো সময় লাগে। রাস্তার পাশে ছোট ছোট ঝোপ, একটু দূরে দূরে কয়েকটা। রাস্তা মেইন রোড না থাকায় লাইট ছিল না। রাস্তা দিয়ে কোনো যানবাহন চলে না। ছোট রাস্তা, মানুষ চলাফেরা করে। ফোনে চার্জও শেষ হয়েছে। চাঁদের আলোয় হাঁটছি। পরিবেশটা অনেক নির্জন হয়ে গেছে। কোনো শব্দ নেই। কিছুক্ষণ যাওয়ার পর মনে হলো আমার পেছনে কেউ আসছে। তখন ২ দিন আগের কথা আমার মনে পড়ে যায়। অর্থাৎ ওই যে ডোবার কাছে একটা সাদা কাপড় পরা অবয়ব দেখেছিলেন। ছোট থাকলেও আমার অনেক সাহস ছিল গ্রামগঞ্জে বড় হওয়া। পেছন দিকে তাকিয়ে দেখি কেউ নেই। যখন পিছন থেকে সামনের দিকে ঘুরে তাকাই, দেখি ২ দিন আগে দেখা ওই অবয়বটা, সেই লম্বা লম্বা চুল,
মুখটা কি কালো কুচকুচে। সে একটা বিকট হাসি দিল। সেটা দেখে আমি মা বলে একটা চিৎকার দিয়ে পরে আমার আর কিছু মনে নেই। পরে দেখি আমি আমার বাড়িতে। আমার চিৎকার শুনে পাশে থাকা বাড়ির মানুষ এসে দেখে আমি পড়ে আছি। পরে আমাকে ধরে বাড়িতে নিয়ে আসে। পরে সবাইকে সব বলি। ওই বাড়িটা নাকি ৩০ বছর আগে কালীঘর ছিল। সকালে হুজুর নিয়ে আসে, পানি পড়া দেয়, পানি খেতে বলে আর গোসল করতে বলে। আল্লাহর রহমতে আর কোনো কিছু হয়নি। তারপর আর আমি রাতে একা বের হইনি কখনো। এটাই ছিল আমার জীবনের ঘটে যাওয়া সত্যি ঘটনা। ঘটনা যখন শুরু হয় তখন সেও তার পরিবার তার বাবার চাকরির কারণে দিনাজপুর একটা সরকারি কোয়ার্টারে থাকতো। সেখানের বর্ণনা সে এভাবে দিয়েছিল। বিল্ডিংগুলো ছিল বেশ পুরাতন আমলের, সারি সারিভাবে অনেকগুলো বিল্ডিংয়ের, এবং পুরো এরিয়ার মাঝখানটায় ছিল একটি কাঁঠাল গাছ। আরিফ তার সেখানকার সমবয়সী ছেলে মেয়েদের সাথে মূলত ওই গাছটার আশেপাশেই খেলাধুলা করত। একদিন এক বর্ষাকালের ঘটনা, আরিফ রাতে তার বাবার সাথে বের হয়েছিল দোকানে কিছু একটা কেনার জন্য। দোকান থেকে তার বাসা বেশি হলেও ৫ মিনিটের পথ। সেখানে যাবার পর আরিফের বাবার সাথে দেখা হয় ওনার এক কলিগের, এবং তিনি সেখানে আলাপ করতে ব্যস্ত হয়ে যান। এদিকে আরিফের ভালো লাগছিল না দেখে সে তার বাবাকে বলে একাই বাসার দিকে রওনা দেয়। যেহেতু বাসাটা খুব দূরে কাছে ছিল না, মানে বেশি দূরে ছিল না। যেতে যেতে সে যখন ওই কাঁঠাল গাছটার কাছে এসে পৌঁছায় তখন সে দেখতে পায় দুজন বাচ্চা ওই গাছটার চারিপাশে ঘোরাফেরা করছে। সে কাছে যায়, গিয়ে জিজ্ঞেস করে, তোমরা কে? আগে তো এখানে কখনো দেখিনি তোমাদের, আর এত রাতে এই বৃষ্টির মধ্যে বাইরে কেন? বাচ্চা দুটোর বয়স আনুমানিক ৭ কি ৮ হবে। আরিফের বয়স তখন ১৩। সেই বাচ্চা দুটোকে ডাকে, কিন্তু বাচ্চাগুলো তার কথায় সাড়া দেয় না। একটা ঘোমটা দেওয়া মেয়ে কোয়ার্টারের ওদিক থেকে গাছটার দিকে এগিয়ে আসতে থাকে, এসে বাচ্চা দুটোকে বকা দিয়ে নিয়ে যায়। আরিফ অবাক হয়, কারণ এরকম কোনো মেয়েকে সে আগে কখনো এখানে দেখেনি। যাই হোক, সে আর বেশি গুরুত্ব না দিয়ে বাসায় ফিরে আসে। পরদিন সন্ধ্যাবেলা সেই দুই বাচ্চা দুটোকে আবারও দেখতে পায় ওই কাঁঠাল গাছটার ওখানে। কিছুক্ষণ পর ঘোমটা দেওয়া মেয়েটা এসে বাচ্চা দুটোকে বকা দিতে দিতে নিয়ে যেতে থাকে। আরিফ এবার কৌতূহল বশত পিছু নিতে শুরু করে ওদের। ২ তলায় বাসা ছিল মেয়েটার। দরজার সামনে আসার পর মেয়েটা আরিফকে হুট করে জিজ্ঞেস করে, পিছু নিয়েছেন কেন? আরিফ ভয় পেয়ে যায়, কিছু বলতে পারছিল না। মেয়েটা আরিফকে বলে ভেতরে আসেন, রাতে খাওয়া দাওয়া করে যান। আরিফ অন্য কিছু না ভেবেই বাড়িতে চলে যায়। বাচ্চা দুটোর সাথে খেলাধুলা করে রাতে খাওয়া দাওয়া করে সে তার বাসায় চলে আসে। এভাবে অনেক দিন কাটে। আরিফ প্রায় প্রতি সন্ধ্যাতে ওই বাসায় যেত, বাচ্চা দুটোকে দেখতো। একদিন এই বাসার একজন লোক আরিফকে ২ তলা থেকে নেমে আসতে দেখে। লোকটা ওকে জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলে ওদিকে? লোকটার কথা বলার ধরনে আরিফ ভয় পেয়ে যায় এবং কিছু বলার সাহস পায় না। শুধু বলে, আমাদের খেলার বল চলে এসেছিল ওই বিল্ডিং এ, এটা নিতে এসেছি। লোকটা ওকে ঝাড়ি মেরে বলে, ২ তলায় আর দাঁড়াবে না এরপর থেকে, বাসায় যাও। যাই হোক, এরপর থেকে আরিফ ওই বাসায় যাওয়া বন্ধ করে দেয়। সেদিন সন্ধ্যা থেকে সে আর ওই বাচ্চা দুটোকে কিংবা মেয়েটাকে দেখতে পায় না কোথাও। প্রতিদিন স্বপ্নে সে একটা জিনিসই দেখতে শুরু করে, মেয়েটা তার সাথে বাচ্চা দুটোকে নিয়ে কাঁঠাল গাছটার সামনে বসে আছে। আরিফ গিয়ে ওদের সাথে যোগ দেয়। কিছুক্ষণ পর দূর থেকে একটা অদ্ভুত চেহারার লম্বা লোক এসে বাচ্চা দুটো আর মেয়েটার চোখ মুখ কালো কাপড় পেঁচিয়ে হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে। আরিফ বাচ্চা দুটোর চিৎকার শুনতে পাচ্ছিল, কিন্তু লোকটা কিছুতেই ওদের ছাড়ছে না। কিছুক্ষণ বাদে একটা পরিত্যক্ত বাড়ির ভেতরে ওদেরকে নিয়ে লোকটা ঢুকে যায়। আরিফ দরজার সামনে দাঁড়িয়ে থাকে, কারণ সে ঢুকতে পারেনি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সে ভেতর থেকে অট্ট চিৎকার শুনতে পায়, আর ঘরের দরজায় ফাঁক দিয়ে রক্ত গড়িয়ে এসে আরিফের পায়ে লাগতেই তার ঘুম ভেঙে যায়। প্রতিদিন আরিফ স্বপ্নটাকে খুব একটা গুরুত্ব সহকারে নেয় না, কিন্তু পরপর টানা কয়েকদিন একই স্বপ্ন বারবার দেখার কারণে আরিফের মনে ভয় হতে শুরু করে এবং তার আচার আচরণে আসে বিরাট পরিবর্তন। কথায় কথায় রাগারাগি, জিনিসপত্র ভাঙচুর,
বই খাতা ছিঁড়ে ফেলা, কলম দিয়ে নিজের হাত নিজেই আঘাত করা, এসব হয়ে ওঠে তার নিত্যদিনের বদ অভ্যাস। প্রথম দিকে ওর বাবা মা ব্যাপারটাকে অতটা গুরুত্ব দেয় না। ভেবেছিল বয়স হচ্ছে, তাই বয়সের পরিবর্তন এসেছে ছেলের মধ্যে। একদিন কোনো কারণ ছাড়াই সামান্য কাটাকাটির কারণে ড্রয়িং রুমে গিয়ে টিভিটা ধাক্কা মেরে মেঝেতে ফেলে দেয় আরিফ, যার কারণে ওর বাবা রেগে যায়। ওর বাবা একটু রাগী স্বভাবের ছিল, সামান্যতেই রেগে যেতেন। টিভি ভেঙে ফেলার পর সেদিন ওর বাবা ওকে অনেক পেটায়। রাগ করে বাথরুমে গিয়ে দরজা আটকে দেয় আরিফ। পরদিন সকালে আরিফের মা দরজা ধাক্কাচ্ছিল, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে ওরা দরজা ভেঙে ফেলে। ভেতরে গিয়ে দেখতে পায় আরিফ বাথরুমে নেই, রুমে নেই। সবাই খুব অবাক হয়ে যায়। রাতেই ছেলেকে দেখলাম দরজা আটকে দিয়ে ঘরে চলে গেল, অথচ সকালবেলা সে ঘরে নেই। আবার অন্যদিকে দরজাটাও ভেতর থেকে লক করা। বুঝতে উঠতে পারছিল না কেউ। সারাদিন এদিক ওদিক খোঁজাখুঁজির পর আরিফকে কোথাও না খুঁজে পেয়ে সবাই হতাশ। সন্ধ্যার পর বাসার 2 তলায় একটা ছেলে এসে আরিফের বাবাকে বলে, আঙ্কেল ছাদে আসেন, আরিফকে পাওয়া গেছে। ছেলেটা বলছিল বাসায় পানি আসছিল না, দেখি আমি ছাদে যাই ট্যাঙ্ক চেক করতে। গিয়ে দেখি আরিফ পানির ট্যাঙ্কের পাশে পড়ে আছে। সবাই দৌড়ে ছাদে যায়। গিয়ে দেখতে পায় আরিফ ছাদে পানির ট্যাঙ্কের পাশে সরু জায়গাটায় লম্বি হয়ে পড়ে আছে। সবাই তখন ভেবে নিয়েছিল আরিফ মারা গেছে। ওখান থেকে বের করার পর ওরা বুঝতে পারে যে নিঃশ্বাস চলছে এবং হসপিটালে ভর্তি করানো হয়। ডক্টর ওর শরীরে কোনো ইন্টারনাল ড্যামেজ খুঁজে পায়নি। হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে বাসায় ফেরার পর থেকে আরিফের মধ্যে বড় ধরনের পরিবর্তন আসে। বাসা থেকে বের হওয়া বন্ধ করে দেয় সে। সারাদিন নিজের রুমে, এমনকি বাবা মার সাথেও তেমন একটা কথা বলতো না। এরপর থেকে ওকে রাতে একা ঘুমাতে দিত না ওর বাবা মা, ওর সাথে ওর বাবা মা ঘুমাতো। একদিন ফজরের নামাজ পড়ার জন্য আরিফের মা উঠেছিল। উঠেই খেয়াল করেন আরিফ বিছানায় নেই। লাইট জ্বালিয়ে এদিক সেদিক পুরো বাড়ি খুঁজে দেখেন, আরিফ কোথাও নেই। রুমে আসতেই শুনতে পান বারান্দার ওদিক থেকে কারো ফিস ফিস করে কথা বলার শব্দ। তিনি বারান্দার দরজা দিয়ে উকি মেরে বুঝতে পারেন ওটা আরিফ কার সাথে জানি ফিস ফিসে কথা বলছে। তিনি আরিফকে ডাক দেয়, কিন্তু আরিফের কোনো উত্তর নাই। কিছুক্ষণ পর আরিফের গায়ে স্পর্শ করতে আরিফ ফিরে তাকায়। ওর মায়ের চোখ কপালে উঠে যায়। দেখতে পায় আরিফের চোখগুলো লাল হয়ে আছে, মুখ জোরে কেমন একটা ফ্যাকাশে ফ্যাকাশে ভাব। তিনি ভয় পেয়ে যান, আরিফের বাবাকে ডাকেন। ওর বাবা ঘরে এসে দেখতে পায় আরিফ বিছানায় ঘুমিয়ে আছে। এদিকে ওর মা খুব অবাক হয়ে যায়। মাত্রই তো আমি ওকে বিছানায় খুঁজে না পেয়ে লাইট জ্বালালাম। পরের দিন সকালে আরিফের সমবয়সী কয়েকজন ছেলে ওকে বাইরে যাবার জন্য ডাকতে এলে কোনো কারণ ছাড়াই ওদের মধ্যে একজনের মাথা ফাটিয়ে দেয় আরিফ। আরিফের বাবা ওকে আবারও পেটায়। ওর জ্বর চলে আসে, পড়াশোনায় গ্যাপ চলে আসে অনেকটা। সেদিন থেকে আরিফকে কোনোভাবেই ঘরে আটকানো যেত না। প্রতি রাতেও বাইরে চলে যেতে চাইতো আর বলতো, আমাকে ছেড়ে দে, আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। আরিফের বাবা মা ও শিকল দিয়ে বেঁধে দরজা ওপাশে থেকে তালা মেরে দেয়। অনেক ডাক্তার দেখানো হয়, কিন্তু কেউ কোনো সমাধান দিতে পারেনি। শেষে ওনারা এক আত্মীয়র মতন একজন হুজুরের কাছে যান, যিনি কিনা এসব বিষয়ে অভিজ্ঞ ছিল না। হুজুর আসেন, এসে আরিফকে প্রশ্ন করেন, তুমি কে? আরিফ কোনো জবাব দেয় না। হুজুর সবাইকে বাইরে থেকে বের করে দেয়, ঘরের দরজা আটকে দেয়। কিছুক্ষণ পর্যন্ত সবাই ওই রুমের ভেতর থেকে হুজুরের দোয়া পড়ার শব্দ শুনতে পান। দোয়া পড়া শেষ হওয়ার পরপরই হঠাৎ করে চুপ হয়ে যায় সবকিছু। মিনিট 2 পর ভেতর থেকে হুজুরের চিৎকার সবাই শুনে ভেতরে যেয়ে দেখে হুজুর রক্তাক্ত অবস্থায় মেঝেতে শুয়ে কাতরাচ্ছে। বেছানোর উপরে বসে আরিফ তখন বলছিল, নিষেধ করেছিলাম আমাকে বিরক্ত করতে, কথা শুনলো না বেচারা। হুজুরকে বের করে এনে আরিফকে গৃহবন্দী করে দেওয়া হয় আবারও। হুজুর স্বাভাবিক হওয়ার পর বলে, এটা আমার পক্ষে সম্ভব না, সম্ভব হলেও আমি করতে পারবো না, অন্য কাউকে খোঁজেন। এটা বলে হুজুর চলে যায় সেখান থেকে। আরিফের অবস্থা দিনকে দিন খারাপ হতে থাকে। ওর ঘরের ভেতর থেকে পচা গন্ধ আসতে শুরু করে। কিছুদিন পর থেকে ওর মা একদিন ওর রুম ঝাড় দিতে যেয়ে দেখতে পায় পুরো ঘর ভর্তি মুরগির পালক আর শরীরের বিভিন্ন অংশ ছিন্ন ভিন্ন অবস্থায় এদিক সেদিক ছিটিয়ে পড়ে আছে। দুর্গন্ধের পরিমাণ ধীরে ধীরে এতটাই বাড়তে থাকে যে ওদের প্রতিবেশীরাও একদিন চলে আসেন, নালিশ দিয়ে যায় যে ছেলেকে মানসিক হাসপাতালে পাঠান,
নয়তো সবাই চলে যান। প্রতিদিন এসব চিল্লাচিল্লি আর উল্টাপাল্টা গন্ধ আর ভাল লাগে না। একদিন ওর বাবা জামায়াত থেকে গিয়ে একজন আলেমের সাথে সে পরিচিত হয় এবং সে আলেমকে সবকিছু বলে। আলেম বলে সে আসবে, কথা দিয়েছিলেন, কথা অনুযায়ী আলেম ওদের বাসায় আসে। এসেই বলে ওর অবস্থা তো অনেকটা পতনের দিকে, একে তো নিয়ে যাবে। তিনি যথাসম্ভব চেষ্টা করেন আরিফকে সাহায্য করতে। অনেক কষ্ট হলেও একদিন সে সক্ষম হয়েছিল জিনটাকে আরিফের মধ্যে থেকে কথা বলাতে। আলেম তার প্রসিডিওরটা কাউকে বলেনি, শুধু কাজ শেষে আরিফের বাবাকে বলেছিল এখান থেকে দূরে কোথাও চলে যান, তার ছেলে সুস্থ হয়ে উঠবে, কিন্তু ওকে কখনো গরুর মাংস খেতে দিবেন না। প্রত্যেক অমাবস্যার রাতে ওকে নজরে রাখবেন, অন্য কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। এরপর অন্যরা জামালপুর চলে আসে। এখানে আমার পরিচয় হয় আরিফের সাথে, কিন্তু এখানে রাজন ভাইয়ের পরিচয় হয় আরিফের সাথে, কিন্তু তখনও তিনি জানতো না ওর সাথে এই ধরনের ঘটনা আছে। চলছিল ততক্ষণ পর্যন্ত। একদিন এক বন্ধুর জন্মদিনে আরিফ সবার জোরাজুরিতে পরে গরুর মাংস খেয়েছিল। সে ভেবেছিল যা গেছে তা তো শেষই, আর ফিরবে না। বাসায় এসে রাতে সে পড়ছিল। তাদের বাসা ছিল 3 তলায়। পড়তে পড়তে এক সময় কেউ তাকে কিছু একটা দিয়ে ঢিল মারে। সে তাকিয়ে দেখে জমাট বাঁধা বালি পড়ে আছে ফ্লোরে। সব অবাক হয়, কারণ 3 তলায় কে ঢিল ছুড়বে, তাও এত রাতে। মনের কৌতূহল দূর করতে সে জানালা দিয়ে টর্চ মারে, কিন্তু কাউকে খুঁজে পায় না। ওদের বাড়ির সামনে একটা করই গাছ ছিল। সে ওদিকেও লাইট মারে, কিন্তু কোনো কিছু না দেখতে পেয়ে ঘুমানোর জন্য শুয়ে পড়ে। সেই রাতে তার আবারও আগের মতো অদ্ভুত স্বপ্ন দেখা শুরু হয়। স্বপ্নে দেখছিল সে আবারও তার ছোটবেলার সেই পুরনো এলাকায় পৌঁছে গেছে। কাঁঠাল গাছটা যেমন ছিল তেমনই আছে। গাছের নিচে বসে আছে দুটো বাচ্চা, সেই বাচ্চা দুটো। সেই বাচ্চা দুটোর কাছে গিয়ে সে কথা বলার চেষ্টা করে, কিন্তু বাচ্চা দুটো দৌড় দেয়। আরিফ ওদের পিছু নিতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে বাচ্চা দুটো আরিফকে সেই বাড়ির সামনে নিয়ে আসে। আরিফ ভেতরে ঢুকে দেখতে পায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মাথায় ঘোমটা দেওয়া। সে চিনে ফেলে এটা ওই মেয়ে। হুট করে ঘোমটাটা সরিয়ে ফেলে মেয়েটা। আরিফ বলছিল মেয়েটা এতটা পরিমাণে সুন্দর ছিল যে ভাষা নেই সেটা প্রকাশ করার। মেয়েটা ওর কাছে এসে ওকে জড়িয়ে ধরে গলায় ছুরি জাতীয় কিছু একটা দিয়ে আঘাত করে এবং সাথে সাথে ওর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই সে অনুভব করে তার ঘাড়ের কাছে কেউ নিঃশ্বাস ফেলার শব্দ ফেলছে। এমনকি নিঃশ্বাস ফেলছে সেটা আরিফ অনুভবও করতে পারছে। সে বিছানায় হাত দিয়ে খোঁজাখুঁজি করে, কিন্তু কাউকে খুঁজে পায় না। তবুও তখনও তার ঘাড়ে কারো লম্বা লম্বা নিঃশ্বাস ফেলা অনুভব করতে পারছিল। সে চুপচাপ ঘুমের ভান করে শুয়ে থাকে এবং মনে মনে দোয়া পড়তে শুরু করে দেয়। দোয়া পড়তে পড়তে এক সময় সে ঘুমিয়ে যায়। পরদিন সকালে সে অনুভব করে তার পুরোটা শরীর প্রচন্ড রকমের ব্যথা করছে। গলার পাশে লম্বা করে টান দেওয়া কিছু একটা কাটার দাগ। কাটা ঘা শুকিয়ে গেলে যেরকম হয় অনেকটা সেরকম মনে হয়েছিল তার কাছে। আরিফ একাই তাদের এলাকার ইমামের সাথে যোগাযোগ করে, কারণ সে তার বাবা মাকে জানাতে চাইছিল না। ইমাম ওকে পানি পড়া আর একটা তাবিজ দিয়ে বলে, আপাতত এগুলো রাখো, যদি এগুলো দিয়ে সমাধান না হয় তবে অন্য উপায় খুঁজতে হবে। তাবিজ তার খুব একটা পছন্দ ছিল না, তবুও ইমামের কথা মতো পড়েছিল তাবিজটা এবং এরপর মোটামুটি স্বাভাবিক হয়ে যায় সবকিছু। এর প্রায় মাসখানেক পর একদিন রাতে আবারও সেই ঘটনা। দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভেঙেছে। ঘুম ভাঙার পর সে খেয়াল করে তার ঘরে কারো হাঁটাহাঁটির শব্দ, যার সাথে ভেসে আসছিল নুপুরের আওয়াজ। আরিফ দোয়া পড়তে লেগে যায়, লেপের ভিতরে চলে যায় দোয়া পড়তে পড়তে। কিছুক্ষণ পর বুঝতে পারে শব্দগুলো আর নেই। সে ঘুমিয়ে যায়। সকালবেলা সেই একই কাণ্ড, সারা শরীর প্রচন্ড ব্যথা এবং গলায় একটা ক্ষতের দাগ। শীতকাল ছিল তখন। রাতে আরিফ ব্যাডমিন্টন খেলে বাসায় ফিরছিল। বাড়ির সামনে করই গাছটার কাছে আসতে সে খেয়াল করে গাছের সামনে জমাট বাঁধা অন্ধকার। অন্ধকারের মধ্যে চোখের আকৃতির মতো কিছু জ্বলজ্বল করে। ভয় পেয়ে যায়। বাসায় না ঢুকে সরাসরি মসজিদের দিকে ছুটে যায়। গিয়ে ইমামকে বলে তাবিজটা ছুটে গেছে। উল্টাপাল্টা কাহিনী আবারও হচ্ছে। ইমাম ওকে আরো একটা তাবিজ দেয় এবং বলে বড় কোনো আলেমের সাথে যোগাযোগ করো, তার দ্বারা এটা সম্ভব নয়। আরিফ তাবিজ নিয়ে বাসায় ফিরে আসে। তাবিজটা পড়ার পর তার শরীর হালকা হয়ে আসে এবং আগামী কয়েকদিন সে ওই মেয়েটাকে কিংবা অদ্ভুত কোনো কিছুই শব্দ ফিল করেনি। বরাবরের মতো অন্য আরেকটা দিন সে ব্যাডমিন্টন খেলতে বাসার থেকে বাসায় ফিরছিল। বাড়ির পথে দেখতে পায় একটা স্বাভাবিকের তুলনায় বেশ বড় সাইজের কুকুর তার রাস্তাটা ব্লক করে বসে আছে এবং তাকে কোনোভাবেই ক্রস করতে দিচ্ছে না।
সে হাতে একটা লাঠি নিয়ে তাড়া করতেই কুকুরটা পাশে একটা পুকুরের কাছে চলে যায়। পুকুরের কাছে আসার পর আরিফ কুকুরটাকে সেখানে কোথাও দেখতে পায়নি। যাই হোক, বাসায় ফিরে আসার জন্য পেছনে ঘোরার সময় পুকুরের পানিতে তার চোখ পড়ে। সে তো তাকিয়েছেই, চোখ ফেরাতে পারছিল না। মনে হচ্ছিল পুকুরে সে ডুব দেয়। যখন তার হুঁশ ফেরে তখন সে নিজেকে ওই পুকুরের হাঁটু পর্যন্ত ডুবে যাওয়া অবস্থায় টের পায়। উঠে আসতে যায় এমন সময় তার পায়ে কিছু একটা টান মারে এবং সে উল্টো দিকে পড়ে যায় মাটির দিকে। সাথে সাথে দোয়া পড়া শুরু করে এবং কোনোভাবে পা ছাড়িয়ে এক দৌড়ে বাসায় ফিরে এসে তার মাকে সব খুলে বলবে ঠিক করে। কিন্তু তার মা তখন ঘুমিয়েছিল দেখে তিনি কিছু জানায়নি। বাবাকে বলার সাহস পাচ্ছিল না, কারণ তার বাবা রেগে গেলে আরেক ঝামেলা, কে পরদিন জানাবে বলে ঠিক করে। রাতে সে শুয়ে পড়ে কিন্তু ঘুম আসছিল না। হঠাৎ তার কানে আবারও নুপুরের শব্দ। গলায় হাত দিয়ে বুঝতে পারে তাবিজটা আবারও ছুটে গেছে। নুপুরের শব্দটা তাদের ড্রয়িং রুম থেকে এগিয়ে আসতে আসতে তার রুমের দরজার সামনে এসে থেমে যায় এবং সে তার দরজায় ঠক ঠক করে দুটো শব্দ শুনতে পায়। দোয়া পড়তে শুরু করে কিন্তু এবার আর কাজ হচ্ছিল না। কিছুক্ষণ পর সে বুঝতে পায় বারান্দা থেকে কারো চাপা গলায় কান্না করার শব্দ ভেসে আসছে। সে বুঝতে পারছিল না কি করবে। মনে সাহস জুটিয়ে বারান্দার দিকে অগ্রসর হয়। দরজা খুলতেই দেখতে পায় একটা মেয়ে অবয়বের মতো কেউ একজন বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। ওর কাছ থেকে কান্নার শব্দ আসছিল। মেয়েটা ঘুরে আরিফের দিকে তাকায়। সে তৎক্ষণাৎ চিনে ফেলে এটা ওই মেয়ে যাকে স্বপ্নে দেখেছিল। আরিফ আর নিতে পারছিল না, সে জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন ওকে নিজে হাসপাতালে ভর্তি করা হলে তার গায়ে প্রচন্ড ব্যথা হয় আর বাম হাতের ছোট আঙ্গুলের নখটা পুরোপুরিভাবে উঠিয়ে নেওয়া হয়েছিল। এবার সে তার মাকে শুরু থেকে সব শেষ পর্যন্ত বলে। ওর মা আলেমকে ফোন দিয়ে সব জানায়, কিন্তু আলেম তখন পার্সোনাল কোনো একটা কাজে ব্যস্ত, তাই আসতে পারেনি। আগামী সপ্তাহে আসবে বলেছিল। ততক্ষণ আরিফকে যেন চোখে চোখে রাখা হয়। আরিফের বাবা তার এক বন্ধুর কথায় একজন মহিলা কবিরাজের সাথে যোগাযোগ করে। কবিরাজ বলেছিল হবে না, একে নিয়ে যাবে। এর উপর যে মহিলা জিনটা আছর করেছিল সে ওই দিন ওর নখ তুলে নিয়ে যায় এবং ওটার মাধ্যমে আরিফকে নিজের আয়ত্তে নিয়ে গেছে। এখন আর কোনো কিছু সম্ভব নয়, কিছুদিনের মধ্যে ওকে নিয়ে যাবে। এসব শুনে কাঁদতে কাঁদতে আরিফের মায়ের শরীর খারাপ হয়ে যায়। একমাত্র ছেলে, যদি কিছু হয়ে যায় তাহলে তারা থাকবে কিভাবে? ওনারা আলেমকে ফোন করে অনুরোধ করতে থাকে যত দ্রুত সম্ভব তাদের এখানে যেন আসতে পারে আলিম, কারণ তারা আলিফকে সামলাতে পারছিল না। সেদিন রাত প্রায় 1টার দিকে দরজায় লাগাতার কয়েকটা কিল ঘুষি শুনে আরিফের বাবা রেগে যায়। দরজা খুলে দেখতে পায় ওপাশে কেউ নেই। দরজা লাগিয়ে ঘরে ফেরার 2 মিনিটের মাথায় আবার দরজায় ধাক্কাধাক্কি। আরিফের বাবা দরজার সামনে যেতেই ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠের ভারী স্বর ভেসে আসে, বেশি চালাকি করার চেষ্টা করলে এক একটার মাথা কেটে বাড়ির সীমানায় করই গাছে ঝুলিয়ে রাখবো। ওর বাবা এবার ভয় পেয়ে যায়। তখন থেকে আরিফের বাবা আর মায়ের সাথেও শুরু হয় ঘটনা। ফজরের নামাজের জন্য ওর মা বাথরুমে উজু করছিল। হুট করে একটা অদৃশ্য হাত ওনাকে চর মেরে মাঝিতে ফেলে দেয়। নাক মুখ ফেটে রক্ত বের হতে শুরু করে। বাসায় একজন কাজের বুয়া থাকতো। সে একদিন রাতের বেলা দেখতে পায় ফ্রিজ খোলা এবং ফ্রিজের সামনে মানব আকৃতির কেউ একজন দাঁড়িয়ে আছে, কিছু একটা করছে। এটা অন্য কেউ না, কাকে চেনা যাচ্ছে না। সে কাছে যায়, দিকে দেখতে পায় আরিফ দাঁড়ানো। সে জিজ্ঞেস করে, বাবা আপনি এত রাতে কি করেন? এখানে ক্ষুধা লাগলে বলেন, কিছু রান্না করে দিই। আরিফ তখনই বুয়ার দিকে ঘুরে তাকায়। বুয়া দেখতে পায় আরিফ ফ্রিজ থেকে কাঁচা মুরগির মাংস বের করে চাবাচ্ছে। বুয়া চিৎকার দেয়, জ্ঞান হারিয়ে ফেলে। চিৎকার শুনে আরিফের বাবা মা ছুটে আসে। জ্ঞান ফেরার পর সে জানায় আরিফকে তিনি দেখেছেন কাঁচা মুরগি কামড়ে খাচ্ছে। ওনারা অবাক হয়, কারণ আরিফকে তারা দরজা আটকে ভেতরে বেঁধে রেখেছিল, বের হবার পথ নেই। চেক করে দেখেন আরিফ তখনও রুমের ভেতরে খাটের সাথে বাঁধা। বুয়া বলে সে আর এই বাসায় কাজ করবে না, টাকা পয়সা বুঝিয়ে দিতে সে চলে যাবে। তো কিছুদিন পর আলেম আসে। আলেম এসেই দেখে আরিফ একদম স্বাভাবিক আচরণ করছে, যেন কোনো সমস্যাই নেই। সে তখন আর তেমন কিছু করে না। রুমের চারপাশে 4টা পেরেক গেঁথে দিয়ে সে চলে যায় এবং বলে কয়েকদিন পর আসবো, আপাতত থাকুক এভাবেই। ঘরে পেরেক গেঁথে দেওয়ার পর থেকে আরিফের উল্টাপাল্টা আচার করা বন্ধ হয়ে গেছিল, কিন্তু দুঃস্বপ্ন দেখা বন্ধ হয়নি। 2 দিন পর আলেম ফোন করে বলে 3টা কাঁসার কলস জোগাড় করেন, সাথে 3টা কালো রঙের ছাগল। আমি আসছি আগামীকাল। আরিফের বাবা সেদিনই জিনিসগুলো কিনে আনে। আলেম এসে ওদেরকে বলে, আপনার ছেলের উপর দিনাজপুরে থাকা সময় থেকে একটা পরীর আছর হয়েছিল। গত কয়েকদিন ধরে সাথে কথা বলার চেষ্টা করছি, ছাড়তে চাইছিল না। শেষমেশ 3টা ছাগলের বিনিময়ে রাজি করানো গেছে।
এবার একবারে ছেড়ে চলে যাবে, এমন না, ক্ষতি করবে না, কিন্তু আশেপাশে থাকবে। আলেম কলসটায় পানি ভরিয়ে কিছু দোয়া পরে ফু দিতেই ঢাকনা লাগিয়ে দেয়। আরিফ বলে, তোমাদের এলাকা 3 রাস্তার মোড়ে ঠিক রাত 12টার সময় তোমাদেরকে আমি নামিয়ে দিব। আমি ইশারা করা মাত্রই একবার ডান কাঁধে আর একবার বাম কাঁধে শেষবারের মতো মাথার উপর 3 কলসি থেকে 3বার পানি ঢালবে। ফিরে আসার সময় যদি শুনতে পাও তোমাকে কেউ ডাকছে, তবে ভুলেও ফিরে তাকাবে না। আলেম আর আরিফ কলসি ছাগল তিনটা রেখে আসেন সেখানে। তারপর আরিফকে বলে, এখানে অপেক্ষা করো, আমি ইশারা করলে পানি ঢালবে গায়ের উপর। আলেম আরিফকে দূর থেকে ইশারা করে 10 হাত দূরত্বে চলে যায় এবং কিছুক্ষণ পর হাতের ইশারা দিয়ে বলে, পানি ঢালো। আরিফ সাথে সাথে গায়ের উপর পানি ঢালতে শুরু করে। শেষ হওয়ার পর কলস 3টাকে 3 ছাগলের সামনে উল্টো করে রেখে ফিরে আসতে শুরু করে। ঘুরে আসার সময়ও সে স্পষ্ট শুনতে পাচ্ছিল বাচ্চা দুটির হাসির আওয়াজ, নূপুরের শব্দ, কিন্তু সে পেছনে ফিরে তাকায়নি। আলেমের কাছে আসতেই আলেম আরিফকে একটা সাদা চাদরে ঢেকে দিয়ে 3বার দোয়া পরে ফু দিয়ে বলে, বাসায় যাও, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে হেফাজতের দোয়া করো। আলেম ওর বাবা মাকে বলেছিল ওর বয়স যখন 21 বছর হবে তখন যেন ওকে বিয়ে দেওয়া হয়, নাহলে সমস্যাটা শুরু হতে পারে। সেই বাসায় ফিরে এসে নামাজ আদায় শেষ করে শুয়ে পড়ে। সেদিন থেকে আর কখনো কোনো দুঃস্বপ্ন দেখেনি, কিন্তু মাঝে মধ্যে একা একা কোথাও থাকলে সে অনুভব করে তার পাশে কেউ যেন ঘোরাফেরা করছে। সে উপস্থিতি টের পায়, কিন্তু কোনো সমস্যা এরপর থেকে আর হয়নি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। আজকে আমি আপনাকে এমন একটি ঘটনা শেয়ার করছি, যেই ঘটনাটা আমার নিজের সঙ্গেই ঘটে গেছে, কিন্তু তখন আমি অনেক বেশি ছোট ছিলাম, এজন্য আসলে কোনো কিছুই আমার মনে নেই। কিন্তু যখন আমি আসলে বড় হয়েছি, তখন আমার মা, নানি এবং পরিবারের আরও কয়েকজন সদস্য মানে মৃত্যুর আগে আমাকে এই ঘটনাটা বলে গেছে। তো আজকে আমি আমার মায়ের কাছ থেকে আর কি পারমিশন নিয়ে এই ঘটনাটা আপনার সঙ্গে শেয়ার করছি। তো রাসেল ভাই, যদিও ঘটনাটা আপনার কাছে গল্প কাহিনী মনে হবে, কিন্তু ঘটনাটা আমি যাদের কাছ থেকে শুনেছি মনে হচ্ছে না এটা কোনো বানোয়াট ঘটনা। তো রাসেল ভাই, কোনো কথা না বাড়িয়ে সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। যখন আমার জন্ম হয়েছিল তার 2-3 সপ্তাহ পরেই এইরকম একটা ঘটনা ঘটে। তখন আমরা ঢাকার একটা বাসায় ভাড়া থাকতাম। আমি ছিলাম একেবারেই নবজাতক শিশু। কিন্তু দেখতে খুব সুন্দর ছিলাম আমি, গোলুমোলু চেহারা। সবাই আমাকে দেখতে আসতো এবং সবাই বলতো যে আসলে এরকম শিশু অনেক কমই পাওয়া যায়। আরও অনেক ধরনের কথা বলতো মা আর কি, যেভাবে আমাকে বলেছে। তখন সবকিছুই স্বাভাবিক চলছিল। কিন্তু এক বর্ষার রাতে সন্ধ্যাবেলায় বাবা বাজার থেকে 2টা বড় সাইজের ইলিশ মাছ নিয়ে আসেন। আর এই ইলিশ মাছ দুটো আনার একদমই কারণ ছিল যে আমার মা বেশ কিছুদিন থেকে বলছিল যে তার ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে, যেন বড় ইলিশ মাছ নিয়ে আসা হয়, আমাদের পরিবারের লোকজন এবং যারা আত্মীয় স্বজন আছে তাদেরকেও দেওয়া যায়। তো যাই হোক, সেই কথা অনুসারে বাবা বাজার থেকে এক জোড়া আর কি 2টা বড় বড় ইলিশ মাছ নিয়ে আসেন। মাছ দুটো দেখে মা অনেক বেশি খুশি হয়ে যায় এবং সেই মাছ দুটো মা পরিষ্কার করার সময় একটা অদ্ভুত রকমের জিনিস লক্ষ্য করেন। সেটা হচ্ছে মাছের যে পেটটা ছিল, সেই পেটটা কাটার পর ভিতর থেকে একটা ছোট কাপড়ের টুকরার মতো কিছু একটা বের হয় এবং সেটা দেখে সবাই অবাক হয়েছিল। মা সেটাকে আমার নানু এবং দাদুকে দেখেছিল, কিন্তু তারা ঠিক তেমন একটা গুরুত্ব দেয়নি। আরেকটা কথা এখানে বলে রাখি রাসেল ভাই, যে আমার বাবা ছিল একাই এবং আমার মাও ছিল একাই। তো সেই সুবাদে আমার বাবার মানে আমার দাদু এবং দাদি আমাদের সাথে থাকতো এবং ঠিক অনুরূপভাবে আমার নানু এবং নানিও আমাদের সাথে থাকতো। তার মানে আমাদের পরিবার একটা যৌথ পরিবার বলা যায়, সবাই একসঙ্গে থাকতো আর কি। তো মা যখন মার মানে আমার দাদুকে এবং নানুকে দেখিয়েছিল, তখন তারা তেমন গুরুত্ব দেয়নি, জিনিসটাকে ফেলে দেওয়া হয়েছিল। এবং এই যে জিনিসটা ফেলে দেওয়ার বা যেদিন আমরা মাছটা আসলে আমাদের বাড়িতে রান্না হয়েছিল, তারপর থেকেই এই ঘটনাটার শুরু হয়। হঠাৎ করেই আমি ঘুমের মাধ্যমে নাকি এমনভাবে চিৎকার করে কাঁদতে শুরু করি যেন পুরো বাসায় সবাই জেগে ওঠে
মানে এমন একটা কান্না, যেই কান্নাটা আসলে কোনো শিশুর পক্ষে দেওয়া সম্ভব না। মানুষের মতো করে নাকি আমি কান্না শুরু করি। অদ্ভুত রকমের কান্না। মানে আমি ঘুমাচ্ছি বাট আমার চোখ দিয়ে পানি পড়ছে। তারপর যখন আমাকে কোলে নিত তখনই আমি আবার চুপ হয়ে যেতাম। সবাই ভাবছিল এটা হয়তো সাধারণ ব্যাপার, সবসময় কোলে নিয়ে ঘুরতে হবে। কিছু শিশু থাকে না যে যাদেরকে ওই মানে কোলে নিলেই চুপচাপ থাকে, আবার শোয়াই দিলে এরকম কান্না করে। ঠিক সেরকমটাই মনে হচ্ছে। তো এরকম করে পরপর ২ দিন এরকম চলতে থাকে। এরপর ৩য় রাতে মা দেখতে পান আমি শুয়ে, শুয়ে ঘরের এক কোণের দিকে তাকিয়ে আছি এবং মাঝে মধ্যে হাসতেছি, মাঝে মধ্যে কিছু যেন ইশারা করতেছি। মানে আমি ছোট, অনেক ছোট, তারপরেও যে আমি এরকম কর্মকাণ্ড করছি এইটা দেখে মা অনেক বেশি আশ্চর্য হয়ে যায়। এবং আশ্চর্যের বিষয়টা হলো মানে ঘরের অন্যদিকে মুখ ফিরিয়ে দিলেও আমি ঠিক আবার সেই কোণের দিকেই ফিরে আসি। মানে আমাকে যেদিকেই মানে ফিরে দেওয়া হয় আমি সেই দিক থেকেই ওই ঘরের কোণেই শুধু তাকানোর চেষ্টা করছিলাম। এরপর থেকেই আমার মায়ের মনে একটা সন্দেহ তৈরি হয় যে আসলে আমার ছেলের কোনো কিছু হয়েছে কিনা। মায়ের মন তো বিভিন্ন রকমের মানে তিনি সন্দেহ শুরু করেন। এবং রাসেল ভাই একটা কথা বলে রাখি যে তখন কিন্তু ওই যে কালো জাদু, তারপর মানে কুসংস্কার এইসব বিষয় কিন্তু খুব বেশি ছিল। তো আমার মা যে সন্দেহ করা শুরু করে দেয় তারপর থেকেই নাকি আমার শরীর আস্তে, আস্তে খারাপ হতে শুরু করে। এমন বেশি খারাপ শুরু করে আমি দুধ খাওয়া বন্ধ করে দেই। আমার তেমন মানে আনমনা হয়ে থাকি। শুধুমাত্র ওই ঘরের ওই কোণটার দিকেই তাকিয়ে থাকি। আরও বিভিন্ন রকমের সমস্যা আমার মানে আমার উপর আক্রমণ করে। তখন আমার মা এবং আমার দাদি মিলে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার ওষুধ দেয়। কিন্তু সেই ওষুধ খাওয়ার পরেও আমার কোনো কাজ হচ্ছিল না। বিভিন্ন রকমের ওষুধ, জ্বর, কাশ, কান্না, মানে শিশুদেরকে যেই সমস্ত ওষুধ দেয়। ১ম এ ডাক্তারের দেখানো হলো। ডাক্তারের ওষুধ খেয়ে কোনো কাজ হচ্ছিল না। তারপর একজন হোমিওপ্যাথিকে দেখানো হলো। এই হোমিওপ্যাথি খেয়েও আমার কোনো কাজ হচ্ছে না। তারপরেও আমি ধীরে, ধীরে দুর্বল হয়ে যাচ্ছিলাম। একদিকে বাসার ভিতরে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। রাত্রে রান্নাঘর থেকে থালা-বাসন নড়াচড়ার শব্দ আসতো। মা যেখানে থালা বাসনগুলো রাখতো সেখানে মানে ঠিক জায়গায় ঠিকটা থাকতো না। মানে মাঝে, মাঝে দেখা যাইতো আমাদের মানে রান্না করা কিছু যে অংশ যেটা থাকতো সেটা উধাও হয়ে যেত। আবার মাঝে, মাঝে দেখা যেত রাতের বেলা হঠাৎ করেই রান্নাঘর থেকে কিছু হাঁটার শব্দ আসতো। আবার কখনো, কখনো মা এইটা লক্ষ্য করতেন যে আমাদের বারান্দায় নাকি কেউ হাঁটছে বা কারো হাঁটার শব্দ শোনা যাচ্ছে বা কারো ছায়া দেখা যাচ্ছে। তো এরপরেই মানে যখন আমার মা এই বিষয়গুলো আমার বাবাকে বলে, তখন বাবা আরকি এই বিষয়গুলো নজরদারি করেন। কিন্তু বাবা ঠিক তেমন কোনো কিছুই দেখতে পাচ্ছিল না। যখন মা বলে যে বাইরে কোনো শব্দ হচ্ছে, বাবা সাথে, সাথে বাইরে বের হয়। কিন্তু কাউকে দেখেননি তিনি কখনো। এরপর কেটে যায় আরও কিছুদিন। এর এক রাতে মা হঠাৎ করেই ঘুম ভেঙে দেখেন আমার খাটের পাশে একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে। এটা দেখার পরে তিনি একদমই খুব জোরে চিৎকার করে উঠতেই মানে চিৎকার করে উঠল, সাথে সাথেই আমার দাদি এবং নানি চলে আসে। ঠিক তখনই দেখে যে কিছুই নেই। আবার মাও দেখে যে সেখানে কিছুই নেই। মা হঠাৎ করেই অবাক হয়ে যায়। আ পরে মা ভাবে যে হয়তো এই মানে জিন-ভূতের চিন্তা মাথায় তুলেছে, এজন্য হয়তো ভুল দেখেছেন। কিন্তু কয়েকদিন পর নানিও ঠিক একই ধরনের একজন বৃদ্ধ মহিলাকে দেখার দাবি করেন। এরপরে দাদিও ঠিক একই জিনিস লক্ষ্য করেন। এরপর পরিবারের সবাই ভয় পেতে শুরু করে। আমার বাবা, নানা, দাদা সবাই ভয় পেয়ে যান। আসলে এই বিষয়টাকে তারা আর নরমালভাবে দেখে না। কারণ যেহেতু ৩ জন মানুষ একই জিনিস দেখেছে, এই বিষয়টাকে আর নরমাল করে দেখার কোনো কাজ মানে প্রশ্নই আসে না। তখন আমাকে নিয়ে একজন হুজুরের কাছে নেওয়া হয়, যিনি খুবই পরহেজগার মানুষ ছিল। হুজুরটা এখন বেঁচে নেই, কিন্তু আমি তার জন্য অনেক দোয়া করি। তিনি আমাদের এই বাসার ঘটনাগুলো শুনে মানে তখন আরকি আমার বাবাকে আর আমার দাদুকে বলেন যে শিশুটার সমস্যাটা খুবই ভয়ানক আ এবং তার চেয়ে বেশি অস্বাভাবিক হচ্ছে বাসার ঘটনাগুলো। এবং তিনি আসলে পরামর্শ দেন এবং তার পরামর্শ অনুযায়ী আমাদের বাসার বা আমাদের রুমের বিভিন্ন জায়গায় কোরআনের আয়াত
এবং কিছু তাবিজ এবং অদ্ভুত রকমের কিছু জিনিসপত্র রাখা হয় আর কি। এবং সেই রাতের পর থেকেই সব কিছু অদ্ভুত রকমের মানে অদ্ভুত রকমভাবে পাল্টে যেতে শুরু করে। আগে যেরকম আমি ওই কোণের দিকে তাকিয়ে থাকতাম, এখন ঠিক ওইরকম তাকিয়ে থাকি না। তারপর দেখা যেত যে ওই রান্নাঘরে যে শব্দগুলো আসতো, সেই শব্দগুলো আসতেছিল না। তারপর মা এবং যে নানি, দাদিরা যেটা দেখেছিল, এমন কোনো কিছু আর তারা লক্ষ্য করতে পারতেছে না। কিন্তু ঘটনাটা তখনও শেষ হয়নি। ঠিক তখনই হঠাৎ করে একদিন আমি বিছানা থেকে পড়ে যাই। কিভাবে পড়ে যাই সেটা মা আমাকে বলতে পারেনি, বাবাও বলতে পারেনি। কিন্তু এই পড়ে যাওয়ার পরেই আমার শরীরের আরও বেশি অধঃপতন এসে যায়। তখন ওই হুজুর একদিন আমাদের বাড়ি সরাসরি এসে পড়ে এবং বাড়ি এসে আমাদের বাড়ি দেখে হুজুর অনেক বেশি ভয় পেয়ে যায়। হুজুর বলে যে, আমি যতটুকু করতে পেরেছি আমার সর্বোচ্চটা করেছি, কিন্তু এর বাহিরে আমি আর কোনো কিছুই করতে পারবো না। তখন আবার বাবা, দাদা, নানা খুব বেশি টেনশন হয়ে পড়ে যায়। কারণ যেই হুজুরটা সেই এলাকার মধ্যে সবথেকে নামকরা ছিল, বিভিন্ন রকমের সমস্যার সমাধান তিনি করছিলেন, কিন্তু আমার এই সমস্যার সমাধান তিনি করতে পারছেন না। তার মানে সত্যি ঘটনাটা হয়তো অনেক বড় ঘটনা। তখন আমার বাবা এবং নানা খোঁজ করতে শুরু করেন যে মানে কত মানে এর থেকেও ভালো কাউকে খুঁজে পাওয়া যায় কিনা। তখন আমাদের এলাকারই একজন বৃদ্ধ মানুষ একজন তান্ত্রিকের সন্ধান দেয়, যিনি থাকেন হচ্ছে আমাদের এলাকা থেকে আরও ৩ এলাকা দূরে। তখন তো ওইরকমভাবে যানবাহনের ব্যবস্থাও ছিল না। আমার দাদু, নানু, আমাদের পরিবারের সবাই আরকি আমাকে নিয়ে ওই যেই ঠিকানা আরকি আমাদেরকে দেন, সেই ঠিকানার দিকে সবাই যাইতে শুরু করে। যেতে সকালবেলা তারা বের হয়ে গেছিল এবং ওখানে পৌঁছাতে তাদের প্রায় রাত মানে সন্ধ্যা নাগাদ হয়ে গেছিল। তখন সেখানে যাওয়ার পর ওই তান্ত্রিক আমাকে দেখেই ১ম এ ভয় পেয়ে যায় এবং বলে যে, আসলে শুধুমাত্র এই যে মানে যে আছে, শিশু যে আছে, একে দেখেই আসলে এই কাজটা বদ্ধ করা সম্ভব না। আমাকে সেই বাড়িতেও যেতে হবে। তখন আমার বাবা এবং দাদা ওই তান্ত্রিককে রিকোয়েস্ট করেন, তান্ত্রিককে অনুরোধ বিনোধ করেন যে, আমরা অনেক দিন থেকেই অনেক রকমের সমস্যার মধ্যে আছি। দয়া করে আপনি যদি আমাদের বাড়ি একটু যেতেন, আমাদের খুব উপকার হতো। বাবা এবং নানাদের অনেক রিকোয়েস্টের পর সেই হুজুর আমাদের বাড়িতে আসার আরকি মানে অনুমতি দেন এবং তিনি এবং তেনার একজন আরকি মুরিদ সহ তিনি আমাদের বাড়িতে আসেন। তিনি বাড়িতে ঢোকার সাথে সাথেই অদ্ভুত কিছু জিনিস নাকি উনি লক্ষ্য করেন। উনি আরকি পরবর্তীতে যেটা আমার দাদাকে বলেছিল, উনি দেখেন যে আমাদের বাড়িটা পুরো একটা কালো ছায়া গ্রাস করে রেখেছে। যদিও আমাদের বাড়িটা আশেপাশে কোনো গাছগাছালি ছিল না, কিন্তু আমাদের বাড়িটা নাকি একটা ছায়ার মধ্যে অন্ধকার হয়েছিল। তখন ওই মানে তান্ত্রিক সর্বপ্রথম কিছু একটা ধূসর রঙের মানে ধূলি টাইপের কিছু একটা পানির মধ্যে ফেলে দেন এবং সেই পানিটা গুলিয়ে আমাদের বাড়ির চারদিকে ১ম এ ছিটিয়ে দেন। ছিটিয়ে দেওয়ার পর আমি যেই রুমে থাকতাম সেই রুমে বসেন, মানে মন্ত্রতন্ত্র পড়া শুরু করে দেন। তার সামনে মোমবাতি ছিল এবং তিনি নাকি বেশ কিছু উপকরণ নিয়ে এসেছিল, এগুলো দিয়ে তিনি মন্ত্রতন্ত্র শুরু করে দেন এবং তিনি বেশ মানে সন্ধ্যার দিকে আসার পর রাত ৮টা-৯টার দিকে উনি বলতে শুরু করেন যে, ওই যে আমাদের বাড়িতে যেই ২টা ইলিশ মাছ আনা হয়েছিল, সেই ইলিশ মাছ দুটো কোনো একটা শ্মশান ঘাটের থেকে, মানে শ্মশান ঘাটের যে বিল থাকে ছোট, সেই বিল থেকে নিয়ে আসা হয়েছে এবং সেই ইলিশ মাছ দুটোর উপর কেউ আসলে একটা কালো জাদু করেছিল। যেই কালো জাদু করার ফলে মানে যার উপর করা হয়েছিল তার উপর তো মানে ওই কালো জাদুটা পড়েইনি, বরঞ্চ ওই কালো জাদুটা ওই ইলিশ মাছ দুটোর কাছেই বন্দী ছিল এবং যখনই আরকি আমরা ওই ইলিশ মাছ দুটোকে আরকি কেটে ফেলেছি, ঠিক তখনই ওই যে ইলিশ মাছের ভিতরে যে লাল কাপড়টা ছিল, সেই কাপড়টা আসলে পুড়ে ফেলার দরকার ছিল, কিন্তু আমার মা যে পুড়ে ফেলেনি বা তারা এই বিষয়টা যে জানে না, এজন্যই আসলে যেই মাছটার ভিতরে যেই কালো জাদুর যেই মানে ভূতটাকে বা জিনটাকে আটক করে রাখা হয়েছিল, সেই ভূতটা বা জিনটা আরকি
আমাদের বাড়ির যারা ছিল তারা তো সবাই আর কি সচেতন ছিল, তাদেরকে আক্রমণ করতে না পেরে আমার উপর আক্রমণ করে। তখন আমার বাবা এবং দাদা খুব বেশি অবাক হয়ে যায় এবং তারা মানে এইটা বলে, আমার মাকে জিজ্ঞাসা করে যে কেন তারা আমাকে বলনি। তো রাসেল ভাই, আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে আমার মা কিন্তু তখন আমার দাদি আর নানিকে দেখেছিল, আমার দাদা বা আমার নানাদের কাউকে কিন্তু এই কথাটা বলেনি। তো এরপর আসলে যেটা ভুল তো হয়েই গেছে, তখন ওই তান্ত্রিক বলে যে আচ্ছা ঠিক আছে, এটা আমি ঠিক করে দিতে পারবো, কিন্তু 3 দিন সময় লাগবে। এরপর ওই তান্ত্রিকের মানে আমাদের বাড়িতে থাকার ব্যবস্থা করে দেওয়া হয় এবং তিনি অদ্ভুত রকমের মানে মন্ত্রতন্ত্র এবং বিভিন্ন রকমের কষ্টবেষ্ট করে আমাদের কাছ থেকে সেই জিনিসটাকে নাকি সরিয়ে ফেলেন এবং তিনি আমাদের বাড়িতে 4টা তাবিজ দেন। তাবিজগুলো তিনি আসলে কোথায় পুঁতিয়েছেন তিনিই জানেন, হয়তো এখনও আমাদের বাড়িতে সেই তাবিজগুলো আছে। কিন্তু এরপর থেকে আমি আসলে আস্তে আস্তে আমি সুস্থ হতে থাকি এবং একটা সময় পর আমার কাছ থেকে সেই সবগুলো মানে কি বলে যেই জিনিসগুলো আছে আর কি, আমাদের আমার যেই সিমটমগুলো ছিল সেই সিমটমগুলো সবগুলো আস্তে আস্তে মিটিয়ে যায়। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। রাফির মামা তখন গিয়েছিল বরিশালের কোন একটা জায়গায় বেড়াতে এবং তার বন্ধুদের সাথে, এবং সেই সময়টা ছিল তখনকার সময়, সেখানে যে জায়গাটা ছিল সেটা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের একটা পূজা পার্বণ তখন হচ্ছে সেখানে, এবং সেখানে গিয়েছিল। সেখানে গিয়ে রাফির মামা তার কার্যক্রম মানে তার ঘোরাফেরা, বন্ধুদের সাথে ঘোরাফেরা করে, সেই গ্রামটা ঘুরে ফিরে দেখে এবং খুব বেশ এনজয় করে। তার কাছে অসাধারণ লাগে। সে আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সে রাফিকে মানে যেসব বর্ণনা দিয়েছিল, তার কাছে তার চোখ মুখ সব উল্লাসিত হয়ে গিয়েছিল, কিন্তু তার বিটার এক্সপিরিয়েন্সটা আসলে তাকে বেশ 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 রকম কষ্ট দিয়েছিল। সে সময় যে এক্সপিরিয়েন্সটা তার হয়েছিল সেটা ছিল খুব ভয়াবহ একটা এক্সপিরিয়েন্স। যাই হোক, রাফির মামা তখন ওখানে ঘুরছিল, বেশ আনন্দ পাচ্ছিল এবং খুব খুব তার জীবনে একটা আনন্দময় সময় ছিল সেটা। আর সে কখনো আসলে এরকম গ্রামে ভিজিট করেনি যে জায়গাটায় দেখা যাচ্ছে যে বেশ মানে আর কি বিদ্যুৎ নেই, খুব কম বিদ্যুৎ, এবং মানুষজন বেশ বন্ধু সুলভ, বন্ধুবৎসল মানুষজন, চারিদিকে গান বাজনা হচ্ছে এবং বেশ আনন্দ উৎসব মুখর পরিবেশ। তো তিনি ঘুরছিলেন, বেশ ঘুরছিলেন, এবং তার বন্ধুদের সাথে ঘুরতে ঘুরতে একদিন সন্ধ্যায় তারা মানে 2-1 দিন তিনি যে বেড়ালেন তার মধ্যে একদিন সন্ধ্যায় তিনি বন্ধুর সাথে বেরিয়ে আসলেন। হাঁটতে হাঁটতে তারা চলে গেল একটা রাস্তা ধরে একটা প্রান্তরে। তো যখন তিনি যাচ্ছেন বেশ অনেক দূর যাওয়ার পরে তিনি দেখেন যে তারা যে সেখানে একটা মঠের মতো আছে, সেই মঠের মতো দাঁড়িয়ে রয়েছে, বেশ পুরনো। তো তার বন্ধুরা বলে যে ওদিকে যাইস না, ওদিক দিয়ে ঘুরে আয়, পুকুরের সামনে না যাওয়াই ভালো। তো তিনি বলে যে কেন, পুকুরের সামনে যাওয়া ভালো না কেন? বলে যাই না, আমাদের গ্রামের মানুষরা ওখানে যায় না, ওখানে অনেক কথা শোনা যায়। কি শোনা যায়? বলে ওখান থেকে এক সময় ওই ড্যাগ ভেসে আসতো ওখানে, তোরা তো শুনছিস মনে হয় এখানে। বলে যে তো অনেকেই শুনছে সেই কাহিনী যে ড্যাগ ভাষা পুকুর, মানে যেখানে নাকি ড্যাগ বিভিন্ন সময় জিনিসপত্র ভেসে উঠতো। তো বলছে যেটা কিভাবে ভেসে উঠত বল। তো বলে যে আসলে আমাদের এখানে একটা সময় তখনকার একটা ছিল, এখানকার গ্রামবাসী যারা ছিল এই মঠের কাছে যে বড় পুকুরটা ছিল সেখানে গিয়ে তাদের যাদের বিয়ে শাদীর সময় মানে জিনিসপত্র প্রয়োজন হতো, তারা মঠের কাছে গিয়ে বললে তখন দেখে মঠের থেকে রাতের বেলা এই ড্যাগ ভেসে উঠতো, বড় ড্যাগ ভাসতো, এবং বিয়ে শাদীর জিনিসপত্র যা যা আছে, ওই যে খাবার দাবারের প্লেট সব ভেসে আসতো, এবং সেগুলো দিয়ে মানুষ তখন তাদের প্রয়োজন সারতো। আর পরবর্তীতে তাদের কাজ সেরলে সেগুলো আবার পুকুরে দিয়ে দিত এবং সেগুলো অটোমেটিকলি ভেসে চলে যেত। তো কিন্তু মানে এগুলা আসলে পরবর্তীতে একজন মনে হয় কিছু একটা রেখে দেওয়ার চেষ্টা করছিল, তখন থেকে আর কখনো এটা ভেসে আসে না। তো রাফির মামা জিজ্ঞেস করে কি রেখে দেওয়ার চেষ্টা করছিল? বলে যে একজন একটা থালা রেখে দিছিল এখানে। তো বলে যে সেই থালাটা কোথায়? বলে সেটা আমরা কিভাবে জানবো তার থালা কার কাছে আছে, সেটা তো আমাদের জানার কথা না, তবে একজন রেখে দিছিল গ্রামে। তো রাফির মামা আবার দুষ্টুমি করে বলে যে সেই কালপিটটাকে খুঁজে বের কর, যার জন্য তোদের এত বড় বেনিফিট নষ্ট হলো, নাহলে তো এখন আর তোদের ডেকোরেটর লাগতো না, তোরা জাস্ট ওখানে যাইতি আর বলতি যে আমাদের থালা বাসন দাও, থালা বাসন চলে আসতো, কারো বিয়ের খরচ বেঁচে যেত। যাই হোক, এই ধরনের দুষ্টুমি করে সে। তারপরে তার বন্ধুরা বলে যে না, ওইদিকে যাবো না, আমরা এদিক দিয়ে যাই। তো রাফির মামা কিন্তু খুব টানাটানি করে। তো লাস্টে বন্ধুদের মধ্যে 4-5 জন ছিল, তো এই 4-5 জনের মধ্যে অনেকে রাজি হয় না। তার মধ্যে তার এক বন্ধু বলে যে আচ্ছা ঠিক আছে, আমি তোর সাথে যাবো। তো যে আমরা ওখানে ঘাটের পাশে বসবো, বসে আমরা যে সিগারেট খেয়ে তারপর আবার চলে আসবো। তো বাকি 3টা বন্ধু বলে তাহলে আমরা এখানে নাই, আমরা ওই সামনে যাইতেছি। ওখানে তারা একটা জায়গার কথা বলে,
সেই জায়গায় একটা মানে ছোট ছাউনির মতো আছে, সেখানে অনেকে নাকি রাত জেগে অনেক রাত পর্যন্ত ক্যারাম বোর্ড খেলে। তো তারা বলে আমরা ওখানে যাই, তোরা দুজন তাহলে আয়, তুই ওরে নিয়ে ঘুরে আয়। তো রাফির মামাকে নিয়ে সেই বন্ধু চলে যায় সেই মঠের কাছে, পুকুরের কাছে। তো তারা যাচ্ছে, তো বলতেছে যে অন্ধকার, তাদের কাছে কিন্তু তখন আলো বলতে কিছুই নাই। তাদের তখনকার সময় কোনো টর্চ লাইটও ক্যারি করে নেই সেখানে, মানে গ্রামে যেটাকে টর্চ লাইট, ফ্ল্যাশ লাইট যেটাকে টর্চ বলতো তখন, সেই কোনো টর্চ লাইট ফ্ল্যাশ লাইট কিছু নাই। হেঁটে হেঁটে তারা যাচ্ছে, আকাশে চাঁদ আছে, চাঁদের আলোতে জায়গাটা মোটামুটি বেশ আলোকিত হয়ে গেছে। তো অনেকক্ষণ রাফির মামা দাঁড়িয়ে দেখলো যে বাকি 2-3 বন্ধু তারা হেঁটে চলে গেল রাস্তা দিয়ে, সোজা হেঁটে যাচ্ছে, অনেক দূর বন্ধু যাওয়া দেখলো। তো সাথের বন্ধু বলে, আয় তুমি দাঁড়ায় দাঁড়ায় কি দেখোস? না ওই যে ওরা চলে যেতেছে, তো আমরা তো একটু একা হয়ে গেলাম। বলে একা হয়ে কিছু না, চল যাই, পরে আবার ব্যাক করবো না, আমরা নিজেরা ওর কাছে যাবো না এবং আমরা গল্প করতে করতেই যাবো। তো দুইজনে তখন হেঁটে যায়। তো একটা ছোট রাস্তা আছে, ওই রাস্তা ধরে হেঁটে মঠের কাছে চলে যায় তারা, চিকন রাস্তা দিয়ে। এবং তার পাশেই শুরু হয়েছে মঠের পাশ থেকে বড় পুকুর, এবং পুকুরটা দেখা যাচ্ছে এটা দিঘি বলা চলে, শান বাঁধানো আর কি, একদম বিশাল। তো বলতেছে যে এইখানে কত মানুষ এখানে থাকতো, কত কিছু আসতো, এখানে মানুষ সাঁতার কাটতো, গোসল করতো, অনেক অনেক গল্প। এবং তারা একটু দুষ্টুমিও করা শুরু করে যে এখানে কারা আসতো গোসল করতে, এগুলো নিয়ে বিভিন্ন রকম দুষ্টুমি তাদের দুই বন্ধুর মধ্যে হয়ে ওঠে। তো দুইজন যখন হাঁটতে হাঁটতে যায়, যে ওখানে পুকুরের পাড়ে বসে তাকিয়ে থাকে। তো খুব সুন্দর লাগতেছিল নাকি, পুকুরের পাড়ে চাঁদের আলো পড়ছে পুকুরের পানিতে, অসাধারণ লাগছে। দূরে মঠগুলো দেখা যাচ্ছে, মৃদুমন্দ বাতাস। তো রাফির মামা নাকি বলে যে আমি যদি একটা মঠ দেখতে পাইতাম তাহলে হ্যাপি হইতো। তখন বলে, আর বেটা মঠ দেখতে তো, আর ও বন্ধু আবার বলে যে এগুলো কইস না, এখানে এখন এগুলো বললে একটু ভয়ও লাগবে, এত রাতের বেলা এগুলো পুলিশ না থাকে। তো দুইজন গল্প করতেছে, দুইজন সিগারেট খাচ্ছে। তো এই সময় এক বন্ধু, তার বন্ধুটা সাথের বন্ধু যে ছিল, সে বলে যে দোস্ত আমি এক কাজ করি, আমি একটু হালকা হতে যাব। বলে হালকা হতে যাবো মানে সে আসলে যাবে জল বিয়োগ করতে। তো বলে আচ্ছা যা, তাড়াতাড়ি, বেশি দূর বেশি যাইছি না, তাড়াতাড়ি আয়, আমি এখানে একা বসে আছি। বলে কেন, তুই ভয় পাও? বলে যে না, ভয় পাওয়ার কিছু নাই, এখানে আমি তো এমনি আসছি, শখে শখে আসছি, তো আবার আমার তাড়াতাড়ি আসতে বলো কেন? বলে না না, তুই আয়, তাড়াতাড়ি আয়। তো ওই বন্ধু আস্তে করে উঠে ওখান থেকে হেঁটে চলে যায়। রাফির মামা একা বসেছিল পুকুরের পাড়ে, অনেকক্ষণ তার বন্ধু চলে গেছে, সে বন্ধুর স্যান্ডেলের শব্দ শুনলে হেঁটে হেঁটে চলে গেল উপর উঠে, যে সে হয়তো কোনো আশেপাশে গাছের গোড়ায় কোথাও দাঁড়াবে, কারণ পুকুরের পাশে তো আসলে জায়গা নেই। অনেকক্ষণ সে বসে আছে, সে তখন মনে করছে যে আসলে যদি এখানে কোনো ড্যাগ ভেসে উঠতো, তার মনে মনে সবসময় মানে একটা শখ হচ্ছে যে একটা ড্যাগ যদি দেখতাম চাঁদের আলোর মধ্যে, যেরকম মানুষ বলে আসলে কি এগুলো আছে, এগুলো আসলে ভুয়া, পুকুরের তলে কি কোনো ড্যাগ ট্যাগ থাকে নাকি, এটা কেমন কথা? নিশ্চয়ই পুকুর সেঁচা হয়েছে এবং পুকুর থেকে নিশ্চয়ই পানি ফেলছে, কারণ পুকুর তো প্রায় মানুষ সেচে সেচে সেখানে নিচে গভীরতা বাড়ায় বা এরকম করে পানি ফেলে দেয়। অনেক কিছু সে ভাবতে থাকে। তো এরকম যখন সে ভাবছে, হঠাৎ করে সে বুড়বুড় বুড়বুড় কিছু শব্দ শুনে। বুড়বুড় শব্দটা শুনে তার কাছে কেমন জানি মানে একটু অস্বস্তিকর লাগে, মানে মনে বুদবুদ উঠতেছে কিছু। এবং বুড়বুড় শব্দটা একটু পরে বাতাসের একটা, বাতাস যেমন কোথাও ট্যাপড হয়ে গেলে ভোট 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 করে এরকম ভোট ভোট শব্দ। এবং তারপর সে দেখে ভোট ভোট শব্দ করতে করতে তার সামনে দিয়ে কিছু একটা উঠতেছে, তার থেকে প্রায় 5-7 হাত দূরে। তার গায়ে সব রোম দাঁড়া যায়, সে আস্তে করে পিছিয়ে আসে, ঘাটে দাঁড়ানো ছিল, আরো অনেকটা পিছিয়ে আসে। সে চিন্তা করতে, কি হচ্ছে এটা, মানে হোয়াট ইজ দিস, কি উঠতেছে এখানে? মানে তার মাথার মধ্যে এখন অন্য কিছু চিন্তা, কুমির টুমির কিছু কিনা। কিন্তু পুকুরে বা দিঘির মধ্যে কুমির কোত্থেকে আসবে? তো একটু পরে সে দেখে ভোস করে একটা শব্দ হয়, ভোস করে শব্দ, বেশ জোরে ভোস করে, মানে পানি উপচে যায় যেরকম। তখন সে দেখলো তার সামনে একটা বড় প্রায়, মানে আমরা যে খাবার রান্না করি যে ডেকচি, সেরকম একটা ড্যাগ পানির তল থেকে ভোঁস করে উঠে আসছে। মনে হলো পানির তল থেকে অল অফ এ সাডেন সেটার বাতাস কেটে বা উপর থেকে কোনো বাতাস বের হয়ে গেল, ভোঁস করে ভেসে উঠলো এরকম। এবং সে তো থরথর করে কেঁপে উঠলো দেখে, এবং সে দেখেই বুঝতেছে এই চাঁদের আলো পড়তেছে, এবং সেই যে ডেকচি, সে ডেকচির রং হচ্ছে কালচে টাইপের রং, তার মাঝে কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যে একটু পেতল কালার, সোনালি টাইপের। তো সে থরথর করে কাঁপা শুরু করলো রাফির মামা। সে এখন দৌড় দিবে কিনা ভাবছে, তার আসলে দৌড়ানোর জন্য পায়ে জোরও নাই। সে গলা দিয়ে তার বন্ধুকে ডাকার চেষ্টা করলো, তার গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। তো হঠাৎ করে সে দেখলো সেই ডেকচির ভেতর থেকে একটা নারীর মাথা বেরোলো, যেন কোনো নারী সেখানে ঢুকে বসেছিল ডেকচির ভেতরে। সে দেখলো একটা নারীর মাথা বেরোলো, এবং তার মাথার চুল সম্পূর্ণ ভেজা, এবং দুটো হাত বেরোলো, এবং সে দেখতে পাচ্ছে যে সে নারীর হাতে চুড়ি পরা, এবং সেই চুড়িগুলো ঝকমক 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 করছে, মানে এই চাঁদের আলো পড়ে চিকচিক করছে, মানে
এটা কোনো বা স্বর্ণ বা কোনো মূল্যবান ধাতুর চুড়ি হবে সেটা। এবং তার থেকে সেই নারীর দূরত্ব প্রায় 2-3 হাত দূরে, এবং সে একটা অন্যরকম একটা সুবাস পাওয়া শুরু করলো, জাস্ট লাইক কোন রকম শিউলি ফুল যদি কোনোভাবে মানে বদ্ধ স্ট্যাগনেন্ট অবস্থায় রাখা হয় কোথাও, বদ্ধ করে রাখা হয়, সেরকম একটা ঘ্রাণ। তো সে আসলে দম বন্ধ হয়ে গেছে। রাফির মামার কিছু মানে চিন্তা নাই, সে আসলে কিছু মানে চিন্তা করতে পারতেছে না, তার চিন্তা চেতনা লোপ পেয়ে গেছে। সে একবার ভাবলো যে আমি এগুলো কি স্বপ্ন দেখতেছি। সে চোখ বন্ধ করলো 1 সেকেন্ড। যখন সে চোখ বন্ধ করলো তখনই সে স্পষ্ট অনুভব করলো তার হাতটাকে কেউ চেপে ধরছে। ঠান্ডা একটা হাত, ভেজা ঠান্ডা একটা হাত, এবং নারীর হাত। এবং সেই হাতটা খুব চেকন চেকন আঙুল হলো, খুব শক্তিশালী একটা হাত তাকে চেপে ধরছে এবং তাকে টান দিয়ে নিয়ে ফেললো পানিতে। সে সে স্পষ্ট বুঝতে পারলো যে তার মাথাটা বাড়ি খেয়েছে ড্যাগের সাথে, তার পা দুটো পানিতে ভস করে পানিতে পড়লো, এবং তার মাথাটা ঢুকে গেল শুকনো একটা জায়গায়, ডেকচির ভিতরে, মানে একটা ডেকচির ভিতরে যদি পড়ে। এবং সে নিঃশ্বাস টের পাচ্ছে, সেই নারীর যে নিঃশ্বাস, মুখের নিঃশ্বাসে টের পাচ্ছে, এবং সেই মানে চাপা যে ফুলের গন্ধটা সেখানে, যে একটা সেই যে শিউলি ফুলের যে চাপা গন্ধটা, সেটা আটকা অবস্থা সেরকম ভাবে লাগছে তার কাছে। সে মনে হচ্ছে সে একটা বদ্ধ কামরার মধ্যে শিউলি ফুল, অনেক শিউলি ফুল রাখা, সেই জায়গায় সে আটকা, এবং তার সাথে কোনো নারী মূর্তি নিঃশ্বাস ফেলছে তার শরীরে, এবং ছোট্ট জায়গার মধ্যে। এবং সে মানে কি বলবে, রাফির মামার প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, এবং এটা মোটেই তার কাছে সুখকর অনুভূতি মনে হচ্ছিল না। সে ভয়ে শুকিয়ে যাচ্ছিল, এবং সে খেয়াল করলো ড্যাগটা পানির তলে চলে যাচ্ছে। সে প্রচন্ড জোরে পা ঝাঁপানো শুরু করলো, এবং শেষ মুহূর্তে সে জোরে চিৎকার করলো 2 বার, প্রচন্ড জোরে চিৎকার করলো বন্ধুর নাম ধরে। তার বন্ধুর নাম ছিল নাইমুল, এবং সে পরবর্তী চিৎকারের আগে তার মুখ দিয়ে পানি ঢুকে গেল, তার মুখ দিয়ে অনেকগুলো পানি ঢুকে গেল, সে চিৎকার করতে পারলো না, তার নিঃশ্বাস বন্ধ হলো, চোখের মধ্যে অন্ধকার দেখলো সে। এবং সে হাত দিয়ে থাবা দিয়ে সে কিন্তু সেই মানে নারীর চুল ধরতে পেরেছিল, সে চুল ধরে রাখলো সে, এবং সে ডুবে যাচ্ছে। এবং সে ডুবে যাওয়ার সময় সে মনে মনে দোয়া করার চেষ্টা করলো, চোখ অন্ধকার হয়ে গেছে, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, তার কিছু খেয়াল নেই, সে দোয়া করার চেষ্টা করলো মন থেকে, সে আল্লাহকে স্মরণ করলো, এবং সে পানির তলে চলে যাচ্ছে। তার আর কিছুই খেয়াল নেই, চোখ অন্ধকার হয়ে গেছে, এবং সে চোখের সামনে কিছুই দেখতে পাচ্ছে না। অনেকক্ষণ পর তার হুঁশ ফিরল, মানে সে এর মধ্যে আসলে তার হুঁশ ছিল না। অনেকক্ষণ পর তার হুঁশ ফিরল, এবং হুঁশ ফেরার সাথে সে মুখ দিয়ে অনেকগুলো পানি বের করে দিল। সে চোখ মেললো, চোখ মেলে দেখলো তার চোখের সামনে তার বন্ধু নাইমুল তার বুকের মধ্যে চাপ দিচ্ছে 2 হাত দিয়ে, এবং সে পানি আবার ফেললো, 2-3 বার পানি বের হলো তার মুখ দিয়ে। এবং সে তখন একটু নিঃশ্বাস নিতে পারলো, নাকের গোড়া জ্বলছে, সে আর মানে কথা বলতে পারছে না। তাকে বললো তুই পানিতে কিভাবে পড়লি? তো সে কিছু বলতে পারছে না, সে বলছে জাস্ট পরে। আর কোনো কথা বলতে পারতেছে না। অনেকক্ষণ পড়ে থাকলো এখানে, তার হাত পা অসাড় হয়ে গেছে। নাইমুল বলতেছে তাকে যে তোকে ছেড়ে তো আমি যেতে পারবো না এখন, ওদেরকে কিভাবে ডাকি। তো নাইমুল যেটা করলো, ওখানে দাঁড়িয়ে 2 হাত মুখের কাছে নিয়ে জোরে জোরে চিৎকার করে ডাকতে থাকলো অন্য বন্ধুদের। কতক্ষণ সে ডাকছে বলতে পারবে না। অনেকক্ষণ পর রাফির মামারও খেয়াল নাই, সেও প্রায় অনেকক্ষণ, উনিও মানে ওইভাবে পড়েছিল, তার ঘুম আসে, সে একটা অন্যরকম চেতনার জগতে আছে তখন। মানে সে আসলে চোখে যা দেখতেছে সবই তার কাছে ধাঁধা লাগছে। পুকুরটা দেখছে, সেটাকেও তার কাছে মনে হচ্ছে যে একটা, তার চোখের সামনে একটা বিভ্রান্তি, সেখানে চোখের সামনের যে জায়গাটাও তাকে বিভ্রান্তি মনে হচ্ছে এটা আসল কোনো জগৎ না। চাঁদের আলোতে ডিফারেন্ট টাইপস অফ জগতের দিকে সে তাকায় আছে, যেখানে মঠ দেখা যাচ্ছে এবং পানিটা চিকচিক করতেছে, এবং তার কাছে কেন জানি মনে হচ্ছে সেই নারীটা সে পানিতে সাঁতার কাটতেছে। কিন্তু তার বন্ধু নাইমুল কিন্তু এগুলো দেখছে না, চিৎকার করছে নাইমুল বিহাতে। অনেকক্ষণ পর সে সুন্দর দূরে বন্ধুদের হাঁক ডাক, এবং দেখলো যে একটু পরে তার কয়েক বন্ধু ছুটকে আসলো, এসে কি হয়েছে তখন বললো, তার বন্ধু বলতেছে, সে কানে শুনতেছে রাফির মামা, যে ও তো পানিতে পড়ে গেছিল। তো তখন তাকে তার বন্ধুরা তাড়াতাড়ি কি হয়েছে বলে টেনে টুনে নিয়ে তারা 2-3 বন্ধু মিলে উঁচু করে তাকে নিয়ে আসলো। তো মনে আছে অনেকক্ষণ ধরে তাকে রাস্তা দিয়ে আনতে, কারণ সেখানে কোনো যানবাহন ছিল না। অনেকক্ষণ ধরে এনে তাকে যখন নাকি একটু বাজারি এলাকায় আনলো, যেখানে নাকি একটু দোকানপাট আছে যেগুলোর আলো প্রায় নিভু, তখন অনেক রাত হয়ে গেছে। তো তখন কোনো মতে তাকে একটা রিক্সা ভ্যানের মধ্যে শুইয়ে তাকে তাদের বাসায় নিয়ে আসলো। আসার পরে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো, তার সারা শরীরে পানি এবং ময়লা শ্যাওলা লাগা পানি, এবং সেগুলো পরিষ্কার করা হলো। আশ্চর্যের ব্যাপার হচ্ছে রাফির মামার হাতের মধ্যে পেঁচানো অবস্থায় তারা লম্বা 1 গোছা চুল পেল, নারীদের, মেয়ের চুল 1 গোছা, মানে সে যে হাত মুঠ করে রাখছিল সেখানে 1 গোছা মেয়ের চুল তার হাতে। এবং সেই চুলটা তারা নিয়ে তারা চুলটাও ধুলো, নিয়ে দেখলো লম্বা কোনো সিল্কি টাইপের চুল হবে কোনো মেয়ে মানুষের,
বেশ লম্বা, অনেক দীর্ঘ চুল। কিন্তু তারা যা শুনলো রাফির মামার কাছে যে ঘটনা ঘটছিল, সেটা তারা কেউ বিশ্বাস করলো না। তারা বলল যে, নাইমুল বলল যে, আমি ওকে শুনছি যে ও চিৎকার করে, শুধু শুনলাম পানিতে ধপাস করে একটা চিৎকার করলাম, পরে পানিতে শব্দ, তারপর আমি তো সাথে সাথে আমি ওর পিছনে পিছনে লাভ দিচ্ছি, আমি দেখছি ও পানিতে পড়ছে, পা দুটো উপরে, আমি সাথে সাথে লাভ দিছি, লাভ দিয়ে ওকে যে হাতের কাছে পেয়ে গেছে ওকে আমি টেনে ওর কলার ধরে টেনে ওকে উঠাইছি, কারণ ওকে তো ধরা যাবে না, ধরতেও দেই নাই, টেনে উঠাইছি ওকে আমি। তো যাই হোক, তারা বললো যে এরকম কিছুই তো নাই। তো যাই হোক, রাফির মামার মুখে ছিল এই কাহিনী যে সেটা শুনতে, এবং চুলটা দিয়ে তারা খুবই বিস্মিত, কারণ পানিতে যদি কোনো চুল ভেসেও থাকে, এত সুন্দর চুল, সিল্কি চুল এইভাবে ভাসার কথা না। ওই এলাকার সাধারণ কোনো মেয়ে ওখানে আসেও না গোসল করতে, যে এত বড় চুল এবং বেশ একগোছা চুল, মানে প্রায় বেশ অনেকগুলো চুল আর কি, সে যে ছিঁড়ে নিয়ে আসছে হাত দিয়ে। তো যাই হোক, রাফির মামা যেটা ছিল, তিনি বেশ অসুস্থ হয়ে গেছিলেন তখন। তাকে যখন বরিশাল থেকে ঢাকায় আনা হয়, তখনও তার গায়ে জ্বর ছিল, এবং তিনি রাতের বেলা স্বপ্ন দেখতেন। তার স্বপ্নে অনেক কিছু ঘটতো। তিনি স্বপ্নের মধ্যে প্রায় দেখতেন যে একটা নারী এসে তাকে ডাকতেছে, তার বিছানার কাছে দাঁড়ায় দাঁড়ায় ডাকতেছে, এবং তিনি প্রচন্ড ভয় পেতেন এই নারী যখন আসতো, এবং তিনি তখন প্রচন্ড রকমের এই 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 শিউলি ফুলের একটা মানে 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 এই ঘ্রাণটা মাথা ধরিয়ে দেবার মতো ঘ্রাণ, যেটা বলেছে যে এই ঘ্রাণটা নাকি মানে খুব সুন্দর, মানে নির্মল সুবাস না, মনে হয় বদ্ধ জায়গায় যদি কোনো ঘ্রাণ রাখে সেরকম একটা ঘ্রাণ সেখানে আসতো। এবং এই জিনিসটা যেভাবে হতো, যে রাফির মামার যে এক্সপিরিয়েন্স, তিনি যেভাবে বলতেন যে তিনি রাতের বেলা শুয়ে যখন আছেন, হঠাৎ করে দেখতেন যে সারা ঘরের মধ্যে কেমন একটা পরিবেশ চেঞ্জ হয়ে গেছে এবং ঘ্রাণ আসতো, এবং তারপর আস্তে করে তিনি টের পেতেন যে তার পায়ের কাছে কোনো মানুষ দাঁড়িয়ে আছে, এবং তখন তার কাছে চলে আসতো পাশে দাঁড়িয়ে, এবং তিনি বুঝতে পারতেন এটা নারী মুখ। ঘটনাটা তিনি ভয় পেতেন, তিনি থরথর করে কাঁপতেন, এবং অনেক সময় তিনি মানে বোবায় ধরার মতো যেরকম ফ্রিজ হয়ে যেতেন। তো এই ঘটনাগুলো যখন নাকি রাফির নানীরা এবং সবাই জানে, তখন তারা একজন একজন কামেল ব্যক্তির শরণাপন্ন হন, এবং তিনি তাকে ঝাড়েন, বলে যে কোনো একটা জিন, বাজে জিন যে ওখানে থাকে, এরকম পুরনো পুকুর বা এইসব জায়গায় থাকে, বা পুরনো মঠ ছিল সেই সব জায়গায় অনেক জিন আছে, তারা থাকে, এবং সেরকম একটা জিন তাকে পেয়ে বসছিল এখানে, এবং বলে যে আপনাদের আসলে এটা যাওয়া উচিত না। উনি ঝেড়ে দেন, রাফির মামাকে ঝেড়ে দেন, এবং তিনি তার বাসার ঘর বন্ধ করে দেন, তাকে পানি পড়া দেন, এবং তাকে পানি তাবিজ পানিতে ভিজিয়ে খেতে বলেন। সেই পানি বলে যে এটা দিয়ে এতদিন খেতে হবে, জাফরান দিয়ে লিখে দেন, বলেন যেগুলো খেতে হবে। তো যাই হোক, কোরআনের আয়াত সব এগুলাই দেন তাকে, এবং বলে যে এই তাকে এইসব থেকে দূরে থাকতে। অনেক কিছু মেনে চলেন রাফির মামা, এবং আস্তে আস্তে তিনি সুস্থ হন, এবং সুস্থ হয়ে যে তিনি তারপর তাকে তখনও বলে দেন যে এখন থেকেও আপনার কেন, এই ধরনের সব মানুষেরই সচেতন থাকা উচিত, যে গভীর রাত্রে কোনো পুকুরের পাড়ে, যে পুকুরটা পড়ে আছে, যে কোনো পুকুরের পাড়ে, গভীর রাতে পুকুরের পাড়ে, জলাশয়ের পাড়ে, নদীর পাড়ে বসে থাকাটা ঠিক না। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আজকে আমি আপনার সঙ্গে এমন একটি ঘটনা শেয়ার করছি, যেই ঘটনাটা আমি আমার মামার মুখ থেকে শুনেছিলাম। ঘটনাটা ঘটেছিল যে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে আমার মামার সঙ্গে মানে একটা রেল ভ্রমণের একটা ঘটনা। তো রাসেল ভাই, আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো রাসেল ভাই, তখন আসলে মোবাইল ফোন এত সহজলভ্য ছিল না। আমার মামা ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। তো তিনি আসলে ছোটখাটো একটা চাকরি করতেন। তখন তার পক্ষে মোবাইল ফোন কেনাটা এতটাও আরকি সহজ ছিল না। তো একসময় মামা এই ঈদের ছুটি পেয়ে তিনি রাতে বাসে করে গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। বাস থেকে নামতে, নামতে প্রায় রাত 3:30 বেজে যায়। মানে রাসেল ভাই, একটা বিষয় তো আপনি জানেনই। ঈদের সময় কিন্তু ওই কি বলে, বাসগুলো কিন্তু অনেক জ্যাম হয়, রাস্তায় অনেক জ্যাম হয়। তখন ঐরকম ছিল। তো যখন আরকি বাসটা প্রায় কি 3:30টার সময় স্টেশনে নামিয়ে দেয়, তখন বাস স্ট্যান্ড মানে একদমই ওই যেই লোকগুলো শুধু নামে, সেই লোকগুলো ছাড়া অন্য কোনো লোকই সেখানে ছিল না। আর ওই বাস স্ট্যান্ড থেকে আমার নানা বাড়ির দূরত্ব প্রায় 3 কিলোমিটার। মাঝখানে একটা কাঁচা রাস্তা, ধানক্ষেত আর একটা পুরনো শ্মশান ঘাট ছিল। যেই শ্মশান ঘাটটা নিয়ে বিভিন্ন রকমের মানে অদ্ভুত ঘটনা থাকলেও আমার মামা আসলে এইসব কিছুতে লক্ষ্য করতেন না। আর তিনি আসলে এত বড় একটা জার্নি করে আসছে,
তো তার তার জন্য আসলে এই ভয়টয় থেকে বাড়ি যেয়ে আরাম করে একটু শোয়াটা সবথেকে বেশি ইম্পোর্টেন্ট ছিল। কিন্তু মামা আ কি করলেন যে উনি ভাবলেন যে আসলে রাতটা এখানেই থেকে যাব কিনা। যেহেতু ভয়ের একটা মানে ভয় তো সবার কাছেই থাকে। উনি ভাবতেছিলেন যে রাতটা এই বাস স্ট্যান্ডেই পার করে দিব কিনা। তখন আ উনার মনে মানে কি যেন একটা উঠে, উনি আরকি একটু সাহসী টাইপের হয়ে যান। হঠাৎ করে উনার কাছে খুব সাহসী হয়। তো উনি কি করেন কন যে যাইতে থাকি যে যেটা হওয়ার হবে। তখন উনি উনার ব্যাগটা মাথায় করে নিয়ে একদম চলতে থাকেন বাড়ির দিকে। তো ৩ কিলোমিটার রাস্তা প্রায় ধরেন যে ০.৫ ঘন্টা থেকে ৪৫ মিনিটের মতো সময় লাগবে যদি স্বাভাবিকভাবে কেউ হেঁটে আসে। তো তখন আমার মামা হঠাৎ করে লক্ষ্য করলেন যে আ উনি উনার যে ব্যাগটা আছে সেই ব্যাগটা হঠাৎ করে তার কাছে ভারী, ভারী লাগতে শুরু করে। তো উনি কি করলেন ওই ব্যাগটাকে মনে করলেন যে অনেকক্ষণ থেকে তো মাথায় তুলে আছি এজন্য হয়তো ভারী, ভারী লাগতেছে। তখন উনি ব্যাগটাকে আ ওনার কাঁধে নিয়ে হাঁটতে শুরু করেন। এবং একটা সময় উনি যাইতে, যাইতে ওই যে আমাদের মানে রাস্তায় যে শ্মশানঘাটটা আছে, সেই শ্মশানঘাটটার কাছাকাছি আ তিনি আরকি যখন চলে আসেন, তখন উনি দেখতে পারেন যে উনার সামনে কেউ একজন হাঁটছে। এমনভাবে হাঁটছে যেন মনে হচ্ছে যে উনি যেরকম মানে পরিমাণে হাঁটছেন, যতটুকু পা ফেলাচ্ছেন, ওই যে লোকটা আছে ওটাও ঠিক অতটুকুই মানে হাঁটতেছিল। লোকটা একদমই স্বাভাবিক মানুষের মতোই সবকিছু ছিল। তো মামা ভাবছিল যে হয়তো গ্রামের আরো কেউ হয়তো শহর থেকে বাড়ি আসতেছে। তো ও মামাও আরকি মামার মতো চলতেছে, ওটাও ওর মতো চলতেছে আরকি। তো একটা সময় মামা তার গতি বাড়িয়ে দেন। আ ভাবলেন যে, "ধুর এত আস্তে, আস্তে না গিয়ে একটু তাড়াতাড়ি চলে যাই।" কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো যে তিনি যতই দূরে হাঁটেন না কেন, ওই যে বৃদ্ধটা ছিল সামনে যেটা মানে ছিল, ওই লোকটা তার থেকে ঠিক একই রকমের মানে দ্রুত থাকেন। আমি যেটা বললাম আরকি। মামা যতটুকু হাঁটতেছেন, ওইটাও অতটুকু হাঁটতেছেন। আ প্রায় মানে মামা খুব জোরে আরকি। মামা তো যুবক লোক। মামা তখন কত ২৫-২৬ বছর হবে। তো মামা একটু খুব জোরে হাঁটেন। তো দেখলেন যে উনি প্রায় ১০ মিনিট পার করেছেন, তবু ওই লোকটার কাছে উনি পৌঁছাতে পারছেন না। এবং তিনি লক্ষ্য করতেছেন যে এমন একটা বিষয় যে তিনি তার রাস্তাটা অতিক্রম করতে পারতেছেন না। যেই জায়গায় দেখতেছেন ঠিক মনে হচ্ছে আবার তিনি সেই জায়গাটাই এসে দাঁড়িয়েছেন। তো বিষয়টা মামার কাছে একদমই অস্বাভাবিক লাগে। আ মানে উম এইটা অস্বাভাবিক লাগার পর মামা হঠাৎ করে সেখানে দাঁড়িয়ে পড়েন। ঠিক তখনই তিনি আরো ভয়ানক কিছু লক্ষ্য করেন। তিনি দেখেন বৃদ্ধ লোকটাও ঠিক একই সময় দাঁড়িয়ে গেছে। মানে বৃদ্ধ লোকটা কিন্তু পিছনের দিকে কোনোভাবেই দেখতেছে না। সে সামনের দিকে হাঁটতেছে। মামা বরঞ্চ তাকে দেখতেছে। কিন্তু মামা এটা লক্ষ্য করলেন যে মামা যখন দাঁড়িয়ে পড়েন ঠিক তখনই বৃদ্ধ লোকটাও দাঁড়িয়ে পড়েন। আবার যখন হাঁটা শুরু করেন ঠিক তখনই ওই লোকটাও হাঁটা শুরু করেন। এটা দেখার পর মামার শরীর তো একদম কাঁটা দিয়ে ওঠেন। তো মামা আ ছোটবেলায় মানে মুক্তব পড়েছে। তো যতটুকু তিনি জানেন আরকি কোরআন শরীফ তেলাওয়াত করা। ঠিক তিনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সেই কোরআনের আয়াতগুলো পড়তে থাকেন এবং হাঁটতে থাকেন। এবং তিনি দেখতে পারেন যে হঠাৎ করে একসময় রাস্তার পাশে একটা বটগাছের কাছে আ মানে যখন পৌঁছান তখনই উনি দেখতে পারেন যে বৃদ্ধ লোকটা আর তিনি দেখতে পাচ্ছেন না। মানে কোনো কিছুই নেই তার সামনে। এখন আবার ফাঁকা হয়ে গেছে। রাস্তাটা একদমই ফাঁকা। চারপাশ আ যেরকম থাকার কথা ছিল ঠিক সেরকমই আছে। এরপর মানে তার মনে হলো যে লোকটা হয়তো চলে গেছে বা লোকটা মানে যেটাই ছিল সেটা তিনি মানে চলে গেছে। তখন মামা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তার কয়েক সেকেন্ড পরে আবার শুরু হয় নতুন একটা বিপদ। এবার তিনি শুনতে পান তার পিছনে কেউ দুপ করে হাঁটছে। মানে মনে হচ্ছে যে কোনো ভারী জিনিস নিয়ে কেউ একজন যেন খালি পায়ে মাটির উপর হাঁটতেছে আরকি এরকম। তখন মামা মানে থপ করে পিছনের দিকে তাকিয়েই তাকালেন ভালোভাবে মানে দেখানোর জন্য। কিন্তু দেখলেন যে আসলে কেউ নেই। আশেপাশে কেউ নেই, কোনো কিছুই নেই। যেটা স্বাভাবিক তিনি যেভাবে হেরে আসতেছেন ঠিক সেভাবেই সবকিছু চলতেছে আরকি। তো এটা দেখার পর মামা একটু অবাক হলেন এবং আবারও হাঁটা শুরু করলেন। প্রায় ২-৩ মিনিট হাঁটার পর ঠিক আবারও সেই শব্দ। এভাবে চলতে থাকে প্রায় ৫-৭ মিনিট। শেষ পর্যন্ত মামা মানে আর কোনো কিছু চিন্তা না করে খুব জোরে একটা দৌড় শুরু করেন।
আর তখনই স্পষ্টভাবে তিনি শুনতে পারেন যে তার পিছনে যে জিনিসটা আছে সেটাও তার পিছনে পিছনে দৌড়াচ্ছেন। মামা আর সাহস করে পিছনে তাকাননি। প্রায় দৌড়ে একদম বাড়ির সামনে পৌঁছেই গেছেন। মানে ঠিক আর একটু গেলেই উনি বাড়ি পড়ে যাবেন। কিন্তু বাড়ির গেটের কাছে এসেও যখন তিনি পিছনে তাকান তখন দেখেন তা মানে আজও তার জীবনের একটা কালো অধ্যায় হয়ে আছে। তিনি দেখেন যে প্রায় ৫০ গজ দূরত্বের মানে রাস্তার মাঝখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে। সম্পূর্ণ স্থির অবস্থায়, মানে এমনভাবে আছে যেন বাতাসেও কোনো কিছু সে লড়ছে না। অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে যে তার পোশাকটা ছিল সাদা ধবধবে, মাথায় পাগড়ি দেওয়া, তারপরে হচ্ছে মানে মনে হচ্ছে একজন হুজুর। মানে এমন একটা অবস্থা যেন তাকে মানে কেউ একজন তার দিকে লক্ষ্য করে একদম ভ্যালভ্যাল করে তাকিয়ে আছে। এটা দেখার মানে কয়েক সেকেন্ড পর সেই অবয়বটা ধীরে ধীরে ঝাপসা হয়ে যায় এবং মামা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর মানে যখন আর কি ফজরের আজান দেয় তখন আমার নানু যখন নামাজ পড়তে যাবে তখন আমার মামাকে ওই গেটের কাছেই এরকম অজ্ঞান হওয়া অবস্থায় পড়তে দেখে তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে মামাকে মানে মাথায় পানি ঢেলে তারপর আর কি নানু যতটুকু সূরা কেরাত পারে সেগুলো যখন পরে ফু দেয় তখন আমার মামার জ্ঞান ফিরে পায়। কিন্তু সেই রাত থেকে মামার প্রচণ্ড রকমের জ্বর আসে। এত বেশি জ্বর আসে যে তিনি টানা ৩ দিন অস্বাভাবিকভাবে আতঙ্কের মধ্যে ছিলেন। তার উপর আবার জ্বর, মানে এত বেশি জ্বর যেই জ্বরে মানে মনে হচ্ছে যে মামার গাটা একদম পুড়ে যাবে। তারপর আর কি ঘটনাটি যখন গ্রামের বয়স্ক মানুষদের কাছে বলেন তখন একজন বৃদ্ধ জানান বহু বছর আগে ওই রাস্তার বটগাছের কাছে একটা বৃদ্ধ লোকের মৃত লাশ পাওয়া গিয়েছিল। তো এই লাশটা পাওয়ার পরে তখনকার সময়ে মানুষ অনেক খোঁজাখুঁজি করেছিল যে আসলে এই লাশটা কার বা কোথা থেকে আসলো। মানে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু তারপরেও কোনো লাশের হদিস পাওয়া যায় না। এরপর ওই লাশটাকে দাফন করা হয়। এরপর থেকেই মধ্যরাতে রাতের বেলা পথচারীরা সাদা পোশাক পরা একজন মানুষ দেখতে পাওয়ার মানে দাবি করে এবং মানে এমন একটা অবস্থা দাঁড়ায় যে ওই গ্রামে ওই জিনিসটা খুবই প্রচলিত ছিল। মানুষ সেটাকে খুবই ভয় পেত। কিন্তু মামা এই বিষয়টা একদমই জানতো না। তো যদি জানতো মামা হয়তো আসতো না। তো গল্পটা কতটুকু সত্য বা কতটা কাকতালীয় সেটা আমার জানি না বা আমি এই বিষয়টা একদমই জানি না। যেহেতু মামার কাছ থেকে শুনেছিলাম তো মামা যেভাবে ঘটনাটা বলেছে সেভাবেই বলার চেষ্টা করেছি। তো রাসেল ভাই যদি ঘটনাটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। ওনার নাম হচ্ছে আরফিন আজাদ বাপ্পি। উনি ঢাকার উত্তরাতে আছেন। তো ঘটনাটি উনি ওনার দাদুর কাছ থেকে শুনেছেন। তো কিছুদিন আগে ওনার দাদু মারা গিয়েছেন। তিনি একজন মুক্তিযুদ্ধের সৈনিক ছিলেন। তো উনি সবার কাছে ওনার দাদুর জন্য দোয়া চেয়েছেন। তো ওনার গ্রামের বাড়ি হচ্ছে সাতক্ষীরা জেলার কলরোয়া থানায় কোনো একটি জায়গাতে। তো ঘটনাটি ওখানকারই। তখন ঘটনার সময়কাল হচ্ছে 1975। ঘটনাটি প্রায় অনেক বছর আগের ঘটনা। ওনার দাদুর এক বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনা। ওনার নাম হচ্ছে সুরত মিয়া। তো সুরত মিয়া একজন কৃষক। উনি মাছ ধরার কৃষক, পাশাপাশি উনি মাছ ধরতেন এবং মাছ ধরার ওনার খুব শখ ছিল। তবে খুব দারিদ্রতার কারণে মাছ ধরাটাই একসময় তার মূল পেশা হয়ে যায়। কৃষিকাজ সবসময় থাকতো না। তো সুরত মিয়া 2 মেয়ে ছিল তার সংসারে। উনি একাই ছিলেন উপার্জনক্ষম একজন মানুষ। তো তখন ছিল বর্ষাকাল। একদিন রাতে সুরত মিয়া তার ব্যাগে কিছু খাবার এবং মাছ ধরার টোপ এবং প্রয়োজনীয় কিছু সামগ্রী নিয়ে উনি বের হলেন মাছ ধরার জন্য। সেদিন বৃষ্টিও ছিল আকাশে। অন্ধকার রাত, সাথে একটা হারিকেন নিয়ে, মাথায় ছাতা নিয়ে উনি বেরিয়ে পড়লেন। উনি ওনার গ্রাম থেকে কয়েকটা গ্রাম দূরে একটা বিল পান যেখানে উনি মাছ মারতেন। তো ওনার একটা অভ্যাস ছিল হচ্ছে দিনের বেলায়, অনেক আগের ঘটনা এটা। তো ওনার একটা অভ্যাস ছিল উনি গ্রামে গ্রামে এরকম ঘুরে বেড়াতেন এবং দিনের বেলায় একটা টার্গেট করতেন যে এই জায়গায় রাতের বেলা যাবেন এবং সেইখানে যেয়ে মাছ ধরতেন।
তো অনেক সময় অনেক আননোন জায়গায় যায় উনি মাছ ধরতেন, যেখানে উনি যাননি কখনো, রাতে উনি এরকম যেতেন। তো যেদিনকার ঘটনা সেদিনকার এরকম একটা খাল বিল উনি পান, বড় একটা বিশাল বিল, নিলিবিলি ছিল একদমই, যেহেতু উনি রাতে মাছ ধরতেন। মানে একদমই পাশে একটা জঙ্গলের মতন আছে, একদম খুব নিস্তব্ধ একটা জায়গা, আশেপাশে কোনো বসতি বা বাড়িঘর কোনো কিছু নেই। মানে যতদূর চোখ যাচ্ছে খালি ধুধু চাষের জমি, একদম শুনশান একটা বিল। যাই হোক, সুরজ মিয়া তার জিনিসপত্র নিয়ে মাছ ধরার জন্য নির্দিষ্ট জায়গায় বসলেন। তিনি রাতে যেই বিলের ধারে বসলেন সেখানে একটা বাসায় একটা হারিকেন জ্বালালেন, উনি এরকম করতেন অলওয়েজ। তো মাথার উপর বড় একটা ছাতা, ছাতার মধ্যে বৃষ্টির ফোঁটা পড়ছে। তো মাছের টোপ বসিয়ে বড়শিতে পানিতে সবগুলো ছাড়লেন মাছ। এবার হচ্ছে মাছ পড়ার অপেক্ষা। বেশ খানিকক্ষণ পর তিনি সেগুলো উঠান, কিন্তু মাছ উঠে না। অনেকক্ষণ কেটে যায় তার এভাবে। বিরক্ত হয়ে তিনি মানে সিগারেট খেতেন, তো একটা বিড়ি জ্বালানো শুরু করলেন। এভাবে বসে থাকার চেষ্টা করলেন। রাত তখন অনেক গভীর, হারিকেনটা উনার আর কি মানে নিভে যাবে এরকম একটা অবস্থা। দমকা হয়ে পরে পরবর্তীতে হারিকেনটা নিভেই গেল। তো সুরত মিয়া মাছ মারতে যতখানি সময় নেন, ওনার একটা টার্গেট থাকে, ওই অনুযায়ী উনি হারিকেনে তেল ভরতেন। তো হারিকেন নিভে যাওয়ার পর উনি সেটা আর জ্বাললেন না। তিনি ভাবলেন যে সব উঠায় গুছায় চলে যায়, যেহেতু অনেক রাত হয়ে গেছে, মাছ তো পাইলাম না। ঠিক কিছুক্ষণ পরে ঝোপের আড়াল থেকে কেমন যেন একটা শব্দ পাচ্ছেন, কেমন যেন একটা মানে মানে ঝোপ ছিল, ঝোপের মধ্যে হাঁটার শব্দ হলে কিন্তু অনেক দূর থেকে রাত্রেবেলা শোনা যায়। তো ভিতর থেকে উনি বলেন, কে, কেউ আছে নাকি এখানে? যাই হোক, তিনি দেখলেন যে একটা মানে মানুষের মতন মানুষই আসতেছে, মুখ টুক সব চাদর দিয়ে ঢাকা। তার সামনে আসলো, দূর থেকে হেঁটে হেঁটে আসতেছে তার দিকে, পুজো হয়ে আসছে আর কি অনেকটা। তিনি অবাক হয়ে গেলেন যে কি ব্যাপার, এখানে এত রাতে তো কেউ আসার কথা না, ভাবতেছে মনে মনে। উনি বলতেছে, কি মিয়া এত রাতে এইদিকে আইলেন যে, মাছ ধরবেন নাকি? মাছ তো নাই এদিকে। তো আশেপাশে আসলে বাড়িঘর টাড়িঘর কোনো কিছু ছিল না। মানে উনি সুরত মিয়া ভাবতেছে যে এই লোক কে, এত রাত্রে বেলা এখানে এত আসার কথা না। তো সে আবার ওই লোকটা ফট করে কোনো কথা নাই, মুখে জাস্ট পুরোটা চাদর দিয়ে পেঁচানো, সুরজ মিয়ার কাছে এসে বসলো। এরপর সুরজ মিয়াকে বললো যে মাছ উঠতেছে না। তখন সুরজ মিয়া সেই লোককে বললেন যে না, উঠতেছে না আজকে। কিন্তু আপনি জানেন কি করে? তখন সেই লোকটা মানে অবয়বটা বলতেছে যে আমি জানি, সব জানি। সুরজ মিয়া তখন সেই অবয়বের কাছ থেকে মানে পাশে যখন বসে তখন আষ্টে পচা গন্ধ পাচ্ছিলেন। মানে অবয়বটির কাছ থেকে এত বাজে গন্ধ পাচ্ছিলেন যে উনি আসলে কিছু বলতেও পারছেন না আর কি। তখন সেই মানে ওই অশরীরটি মানে সে লোকটি, মানে লোকটিই বলবো এখানে আমি, কারণ উনি একটা মানুষের আকৃতিতে ছিলেন। তো লোকটি বলে যে আবার বড়শি পাতেন, হারিকেন জ্বালাবেন না, আলোতে মাছ উঠে না। সুরজ মিয়া তখন একটু বিরক্ত হয়ে বলেন যে অনেকক্ষণ ধরে বসে আছি ভাই, একটা মাছও পাইনি, এখন কি পাবো? তখন ওই আবু একটা কোনো কিছু বলে না, চুপচাপ বসে আছে ওনার পাশে। তো ওই লোকটার রিকোয়েস্টে আর কি, ওই অবয়বটার রিকোয়েস্টে সে কিছুক্ষণ পরে আবার ছিপ ফেলে পানির মধ্যে। তো এবার সুরজ মিয়া পুরোপুরি অবাক, কারণ বড়শি ছিপ ফেলার কিছুক্ষণ মধ্যেই দেখে যে মাছ পেয়ে গেল। মানে সুরজ মিয়া খুবই খুশি হয়ে যান। ওনার পাশে যে আসলে কেউ আছে ওনার খেয়াল ছিল না। উনি অনেক মাছ পান সেদিন, মোটামুটি অনেকগুলো মাছই পান, ওনার টার্গেট ফিল আপ হয়ে যায়। তো কথা বলতে বলে সুরজ মিয়া মাছ মারছে না, ওই লোকের সাথে ওই অবয়বের সাথে কথা বলতেছে, কিন্তু ওই অবয়বটা কোনো কথা কিন্তু তার সাথে বলছেন না। তিনি যত কিছু জিজ্ঞেস করেন, সুরজ মিয়া যত কিছু জিজ্ঞেস করছেন, তার কানে কোনো কিছুই ঢুকছে না। উনি খুব বিরক্ত হয়ে সুরজ মিয়া পরবর্তী চুপচাপ মাছ ধরতেছেন। কার মনে মনে ভাবতেছে কে আসলো, কথাবার্তা বলে না, কয় না, কিছু না। তো অনেকক্ষণ মাছ ধরা হয়ে গেছে। সুরজ মিয়া এবার ভাবলেন যে ঠিক আছে, মাছ তো ধরা শেষ, এবার বাসার দিকে চলে যাই। তখন সেই মানে লোকটা বলতেছে আর কি, তুমি কি মাছ ধরা শেষ করে ফেললা, এখন আরো মাছ ধরো? তখন সুরজ মিয়া বলছে যে আমার তো মাছ ধরা শেষ, অনেক রাত হয়ে গেছে, আমি তো বাসায় যাব। এবার সেই অবয়বটা তার গায়ের চাদর সরিয়ে দিল, যেটা দেখে সুবোধ মিয়া পুরোই অবাক এবং অসম্ভব ঘাবড়ে যান। তিনি দেখেন যে একটা অনেক বয়স্ক লোক পুজো হয়ে আছে। তার গা থেকে গন্ধটা আরো বেড়ে গেল চাদরটা সরানোর পরে। তার মাথার চুলগুলো অনেক বড়,
আর চোখগুলো মনে হয় ভেতর থেকে মানে চোখগুলো অনেক মানে বের হয়ে আসতেছে এবং কেমন জানি আগুনের মতো জ্বলছে, মানে অনেকটা পুরন্ত কয়লার মতন। সুবোধ মিয়াকে বলে, তুই মাছ ধর, তুই এখন যাবি না, তোর কাছ থেকে তোর মাছগুলা খাবো, তুই চলে গেলে তোর কলিজা বাসা থেকে বাইর করে নিয়ে এসে খাবো। এটা শুনে সুবোধ মিয়া তার ব্যাগটা ছুঁড়ে মারলেন তার দিকে। কিন্তু অবাক করা বিষয়, সেই লোকটি বা সেই অশরীরটি হাত দিয়ে ধরে না, মুখ দিয়ে ব্যাগটা ধরে ফেললেন। এটা দেখে সুবোধ মিয়া আরো ভয় পেয়ে গেল। সুবোধ মিয়া দৌড়ে পালানোর চেষ্টা করছে, এক পর্যায়ে সুবোধ মিয়ার পাটা চেপে ধরা সেই লোকটা, সেই অশরীরটা। শুরু হয়ে যায়, মানে সুবোধ মিয়া নিজেকে ছুটানোর জন্য অনেক চেষ্টা করছেন, বাট কোনোভাবেই পারছেন না। সুবোধ মিয়া আপ্রাণ চেষ্টা করছেন, করছে, লাথি মারতেছেন, বাট কোনো কিছু হচ্ছে না। এরপরে মনে মনে যত ধরনের দোয়া দরুদ পারতেন সব পড়া শুরু করলেন। তিনি একটা সময় বুঝতে পারলেন যে আজান হচ্ছে, আজানের সুর দূর থেকে গায়ে আজানের স্বর ভেসে আসছে। এটা একটা সময় এই অবস্থা আস্তে এক পর্যায়ে উনি জ্ঞান হারিয়ে ফেলেন। তো পরদিন তাকে খাল পাড়ের ওইখানে উলঙ্গ অবস্থায় পাওয়া যায়। গ্রামের কিছু কৃষক যারা চাষাবাদ করতেন তারা তাকে উদ্ধার করেন সেখান থেকে। সুবোধ মিয়ার শরীর ছিল পুরো ক্ষত বিক্ষত, গায়ের জামা লুঙ্গি ছিল অন্যদিকে। তো সেই লোকগুলো জিজ্ঞেস করেছিল যে কি হয়েছে। সুবোধ মিয়া তখন তাকে সব লোকগুলোকে, গ্রামের কৃষকগুলোকে সবকিছু খুলে বলেন। তো ওই লোকগুলো বলে যে এই খাল তো ভালো না, এই খালে তো আমরা আসি না, সন্ধ্যার পরে এখানে আমরা কেউ আসি না, তুমি এখানে আইসো কিসের জন্য? যেহেতু আগে বলেছিলাম সুবোধ মিয়া অনেক দূরে দূরে মাছ ধরতে যেত, এরকম দিনের বেলা আগে থেকে দেখে আসতো, রাত্রেবেলা এভাবে ওই রকম জায়গাগুলোতে যেয়ে মাছ ধরতো। এর আগেও ওই লোকগুলো, গ্রামের কৃষকগুলো বললো এর আগেও একটা মহিলার লাশ এখানে পাওয়া গেছে, যার শরীরে কোনো রক্ত ছিল না, আপনার কপাল ভালো যে আপনি বেঁচে গেছেন। তখন সুবোধ মিয়া বলে, ভাই আমাকে কষ্ট করে একটু বাসায় পৌঁছায় দেন। তখন ওই লোকগুলা তাকে বাড়িতে নিয়ে যায়। তো বাড়ির লোকজন তাকে দেখে অবাক হয়ে যান, কারণ উনি সারা শরীর রক্তাক্ত ছিল এবং খুব বাজে অবস্থা ছিল। তো সুবোধ মিয়াকে পরবর্তীতে গ্রামীণ যে চিকিৎসা কিছু পাতা টাটা বেটে তাকে সমস্ত গায়ে দিয়ে দেওয়া হয়। কিন্তু ঘটনার পর থেকে সুবোধ মিয়া একদমই পরিবর্তন হয়ে যায়, তার অনেক ধরনের পরিবর্তন। সারাদিন উনি ভয় পেতেন, কেমন যেন একটা আতঙ্ক তার মধ্যে কাজ করতো, বাইরে যাওয়া বন্ধ করে দিলেন। তিনি এতটাই ভয় পাওয়া শুরু করলেন যে মানে একটা বিড়াল যদি ওর সামনে থাকতো তাও উনি চিৎকার করতেন। ওনার খালি একটাই কথা ছিল যে আমাকে ধরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। দিন যত যায় সুবোধ মিয়া তত শুকাতে থাকে। একটা সময় তিনি রাতে ঘুমাতেও পারতেন না, ঘুমালেই ওই অশরীরটাকে স্বপ্ন দেখতেন। তিনি বলেন যে বাড়ির আশেপাশে এরা ঘোরাফেরা করে, ওরা আমাকে মেরে ফেলবে। তো সুবোধ মিয়ার এই অবস্থা দেখে বাড়ির লোকজন মসজিদের স্থানীয় যে ইমাম সাহেব আছে তার কাছে নিয়ে যান। তো ইমাম সাহেব সব কথা শুনে বলেন যে আপনারা আসলে অনেক দেরি করে ফেলেছেন, আপনার খুব তাড়াতাড়ি আসা উচিত ছিল, কারণ ওনাকে আসলে আসর করেছে এবং ভিতর থেকে অনেকটা খুব খারাপ অবস্থায় ওনার ভিতরে চলে গেছে। তো যিনি গল্প শেয়ার করেছেন ওনার দাদু বলেন যে এর পরবর্তীতে সুবোধ মিয়া প্রায় 1 মাস পরে, এই ঘটনাটি ঘটার 1 মাস পরে উনি মারা যান। তো ইমাম সাহেব এই ঘটনাটি তার পরিবারের সদস্যদের বলেছিলেন যে ওনাকে আমি বাঁচতে পারবো নাকি জানি না, তবে আমি চেষ্টা করব। তো ইমাম সাহেব ওনাকে বলেছিলেন যে আপনি নামাজ পড়েন, আল্লাহর কাছে ইবাদত করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। তো সুবোধ মিয়াকে সবকিছু ইমাম সাহেব বলেন, তার পরিবারের সদস্যদেরকে বলেছিল। তো সুবোধ মিয়া যে মানে একসময় খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় এবং খুব দুর্বলতার কারণে সুবোধ মিয়া মারা যায় আর কি। এটাই ছিল আমার প্রথম ঘটনা। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আমরা আমাদের আজকের এই এপিসোডটির মাধ্যমে আপনাদেরকে বেশ কয়েকটি ভয়ানক বাছাই করা সেরা ঘটনা শোনানোর চেষ্টা করেছি। যে ঘটনাগুলোর মধ্যে সর্বপ্রথম যে ঘটনাটা ছিল সেটি হচ্ছে একটি মাছ ধরা রিলেটেড কাহিনী বা একটি মাছ নিয়ে গ্রামের একজন বৃদ্ধ লোকের কাহিনী। এই ঘটনার পর আমাদের আরো একটি ঘটনা ছিল, সেটাও কিন্তু মাছ রিলেটেড এবং গ্রামের ঘটনা। আপনারা প্রতিনিয়ত আমাদের কাছে এই রকম ঘটনাই কিন্তু শুনতে চেয়েছেন যে গ্রামের ঘটনা চাই, তারপর অনেকেই বলতেছেন যে মাছ ধরার ঘটনা চাই। তো প্রিয় লিসেনার্স, আমরা কিন্তু আমাদের আজকের এই এপিসোডটি প্রথম থেকে শেষ পর্যন্ত সব থেকে বাছাই করা সেরা ভয়ানক ঘটনাগুলো নিয়ে সাজানোর চেষ্টা করেছি। এই ঘটনাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করেছেন আপনারা আমার সবার প্রিয় আর যে রাসেল ভাই, আর যে আফনান ভাই, ডক্টর আলী, আবু ভাই এবং আর যে শাফিন ভাই সহ আমি শাকিল আহমেদ বেশ কয়েকটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করেছি।
প্রিয় লিসেনার্স, আমাদের আজকের বেশি সংখ্যক ঘটনাই ছিল কিন্তু গ্রামের ঘটনা। যেই ঘটনাগুলো কিন্তু আপনারা প্রতি এপিসোডেই শুনতে চেয়েছিলেন। আমরা কিন্তু ঠিক সেরকম বাছাই করে সেরা ভয়ানক ঘটনাগুলো নিয়েই আমাদের আজকের এই এপিসোডটি সাজিয়েছিলাম। প্রিয় লিসেনার্স, এই এপিসোডটির কোন ঘটনাটি, কত মিনিটের ঘটনাটি, কত সিরিয়ালের ঘটনাটি বা কার ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক লেগেছে, কোন ঘটনাটি শোনার পর আপনার মনে হয়েছে যে এই ঘটনাটি আপনার সাথে, আপনার পরিবারের সাথে, আপনার গ্রামে বা আপনার কোনো বন্ধু বান্ধবের সাথে বা আপনার পরিবারের বাহিরে কারোর সাথে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সেটি কোন ঘটনা ছিল আমাদেরকে জানিয়ে যাবেন। কারণ আপনাদের মন্তব্যগুলো, আপনাদের ভালোবাসাগুলো আমরা অনেক বেশি সম্মান করি। আমরা আপনাদের মন্তব্যগুলোকে অনেক গুরুত্ব সহকারে দেখি। তো প্রিয় লিসেনার্স, আমাদের আজকের এপিসোডটি ছিল এতটুকুই। এপিসোডটি কেমন লাগলো সেই বিষয়ে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আপনারা একটি সুন্দর মন্তব্য করবেন এবং এই ভিডিওটি আপনার যে সমস্ত বন্ধু হরহর বা ভয়ানক ঘটনাগুলো শুনতে পছন্দ করে তাদের কাছে শেয়ার করবেন। আর আমাদের আজকের এই এপিসোডটি বা এই ভিডিওটিতে যারা নতুন এসেছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনি যদি সত্যি একজন হরহর লাভার হয়ে থাকেন, আপনি যদি এরকম ভয়ানক ঘটনাগুলো শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলটি ভিজিট করে আসবেন। কারণ আমাদের চ্যানেলটির প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা এপিসোডের প্রত্যেকটা ঘটনা অনেক বেশি স্পেশাল, অনেক বেশি মিস্টোরিয়াস এবং আমরা এই ঘটনাগুলো অনেক কষ্ট করে বাছাই করে শুধুমাত্র আপনাদের জন্য রেডি করি। আর যারা আমাদের চ্যানেলে পুরাতন তারা তো জানেনই, আমাদের চ্যানেলটা কিন্তু প্রতিনিয়ত আপনাদের ভালোবাসা, আপনাদের চাহিদার যেই ঘটনাগুলো আপনারা শুনতে চান সেই ঘটনাগুলোই কিন্তু আমরা প্রতি এপিসোডে দেওয়ার চেষ্টা করি। তো ডিয়ার লিসেনার্স, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আগামীকাল ঠিক রাত 11টার সময় আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। এই এপিসোডটির ঘটনাগুলোর থেকে আমরা আরো উন্নত ঘটনা, আরো ভয়ানক ঘটনা আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করছি। আমি শাকিল আহমেদ আপনাদের কাছে দোয়া চেয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কিন্তু হ্যাঁ, ঠিক আগামীকাল ঠিক রাত 11টার সময় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ইনশাআল্লাহ, আরো অনেকগুলো ভয়ানক ঘটনা নিয়ে, আরো স্পেশাল, আরো মিস্টেরিয়াস, আরো ভয়ানক কিছু ঘটনা নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।